স্যার, এনেছি সবকিছু। ফাইল থেকে মাথা তুলে মানহার দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, আপনি যান, আমি আসছি। মানহা কেবিনের ভিতরে ঢুকে গেল। সেখানে বসেছিল মিহি আর ঝুমু। ওরা দুজন কথা বলছে মাহিরের সঙ্গে। মানহাকে দেখতে পেয়ে মিহি উঠে এসে বলল, এত দেরি হলো কেন মানহা? ফার্মেসি তো কাছেই আছে। রাস্তায় একটু দেরি হলো। তোরা কখন এসেছিস? এই তো কিছুক্ষণ হলো। কত টাকা লেগেছে এগুলো আনতে? বেশি না, অল্প। কত সেটা তো বল। ডাক্তার আসবেন এক্ষুনি, ঝুমু আপুকে সঙ্গে নিয়ে। বাইরে গিয়ে অপেক্ষা কর। আর তুই? এখানে কাউকে থাকতে হবে। মিহি দুহাতে মানহার মুখটা উঁচিয়ে ধরে নরম গলায় শুধালো, মন খারাপ তোর? না রে, তবে পরীক্ষা নিয়ে একটু চিন্তা হচ্ছে। চিন্তা করিস না, এবার ভালো কিছু হবে দেখিস। হলে তো ভালোই হয়। মিহি ঝুমুকে নিয়ে বাইরে যেতেই ডক্টর এলেন, সঙ্গে একজন নার্স। তিনি জিনিসপত্রগুলো প্যাকেট করে বের করে ট্রেতে সাজিয়ে রাখছেন, সাথে ঔষধগুলো। একটু দূরে দাঁড়িয়ে সব দেখছে মানহা। আস্তে ধীরে ব্যান্ডেজ খুলে দিল। পা দুটো একদম কালো হয়ে আছে। হাত দুটো থেকে চামড়া উঠে গিয়েছে, সেগুলো প্রায় শুকিয়ে এসেছে। পেটের ভিতরেও একই অবস্থা। রাস্তার ঘষাঘষিতে কিছু কিছু জায়গার চামড়া উঠে গিয়েছে। পেটের একটা অংশে এমন হয়েছে যে দেখে মনে হচ্ছে কেউ সেখান থেকে ছোট্ট এক টুকরো মাংস কেটে নিয়েছে। এমন আরও কয়েকটা ক্ষত দেখে গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কিছু ক্ষত জায়গা থেকে রক্ত বেরোতে লাগলো। ডক্টর সেসব পরীক্ষা করে নতুন করে ব্যান্ডেজ করে দিলেন। তবে আগের মতো পুরো শরীরে নয়, যেখানে বেশি ক্ষত শুধু সেখানেই। হাত দুটো আর পেটের কিছু অংশ উন্মুক্ত রাখলেন। মাথায় কয়েকটা সেলাই দিতে হয়েছে। হাত দিয়ে ভালো করে দেখলেন আজ সেলাই কাটা যাবে না। তার জন্য পুনরায় ব্যান্ডেজ করে দিয়ে মানহার উদ্দেশ্যে বললেন, এই যে এখানে একটা বোতলের ওষুধ আছে, দিনে 3 বার অল্প পরিমাণ পানিতে মিশিয়ে শরীর মুছে দিবেন। এখানে একটা শ্যাম্পু আছে, সেটা ব্যবহার করবেন সেলাই কাটার পর। ওনার কাপড় চোপড় প্রত্যেকদিন ধুয়ে দিতে হবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ এই সময় এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ইনফেকশন হয় তবে মুশকিল হবে। আগের ওষুধগুলো এবার থেকে খাওয়ানো বন্ধ করে আজ যেগুলো এসেছেন সেগুলো খাওয়াতে শুরু করবেন। আর চেষ্টা করবেন একটু একটু হাঁটাহাঁটি করানোর। ওনার এখন পুষ্টিকর খাবারের প্রয়োজন, তাই চেষ্টা করবেন সবসময় সেসব খাবার দিতে। বাকি যা নিয়মকানুন আছে নার্সের থেকে জেনে নেবেন। ঠিক আছে স্যার। ডক্টর আর নার্স চলে গেলেন। মিহি ঝুমু এসে আবার বসলো। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে মিহি বলল, এখন কেমন লাগছে ভাইয়া? আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেকটাই ভালো লাগছে। এখন নিজেকে মুক্ত লাগছে। এই কয়দিনে এমন মনে হলো আমাকে কেউ খাঁচায় বন্দি করে রেখেছে। ধীরে ধীরে দেখতে আরো ভালো লাগবে। মানহা পরীক্ষায় যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ফাইলটা গুছিয়ে বেডের উপরে রেখে হাত মুখ ধুয়ে এলো। এদিকে মিহি প্লেটে খাবার নিয়ে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষ, সঙ্গে মানহাও পুরোপুরি তৈরি। ঝুমু মাহিরের পাশ থেকে উঠে এসে বলল, আমি মানহার সঙ্গে যাচ্ছি। মিহি, তুই বরং মাহির ভাইয়ের সঙ্গেই থাক। আমি ঠিক আছি, তুই বাড়িতে যা। আর ঝুমো, তুই মানহার সঙ্গে একা একা গেলে আবার রাস্তায় কি একা করে বসবে? মানহা ভ্রু দুটো কুঁচকে বলল, আমি এতটা আহম্মক নই। আসছে সবাই যেন দোয়া করে আমার জন্য। এভাবে বললে কেউই তোকে দোয়া করবে না, আর তোর এই জন্মে পাশ করা হবে না। তাহলে কি আমি এখন পা ধরে দোয়া চাইবো? না, তবে ভালো করে বলা যায়। ঠিক আছে মাহির ভাই, দোয়া করো আমার জন্য। আমি এখন আসছি, নয়তো দেরি হয়ে যাবে। সাবধানে যাস আর ধীরে সুস্থে সব কিছু মনে করে লিখবি, ঠিক আছে? মিহি, আসছি রে, দেখে রাখিস। মানহা আর ঝুমু দরজা পর্যন্ত যেতেই হুড়মুড় করে মিজান আর রুনা ঢুকে এলেন। তাদের দেখে মানহা অভিমানী সুরে বলল, এতক্ষণে আসার সময় হলো তোমাদের? কেন এলে তোমরা? না এলেই তো হতো। মিজান মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, রাগ করিস না মা, আসলে গ্রামে একটা ঝামেলা হয়েছিল, তার জন্য গ্রামের সব মানুষের বৈঠক ডেকেছে, এজন্য আমার আসতে দেরি হলো। ঠিক আছে, এবার কিছু বললাম না। আচ্ছা মা, আবার কখনো এমন করলে ইচ্ছে মতো বকা দিস, কেমন? রুনা মাহিরের পাশে দাঁড়িয়ে বললেন, দ্রুত বেরিয়ে যাও, সময় কিন্তু বেশি নেই, আবার এখান থেকে যেতে অনেকটা সময় লেগে যাবে। মানহা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, দোয়া করো মা। ভাগলি মেয়ে আমার, মায়ের কাছে দোয়া চাইতে হয় না, মায়েরা সবসময় সন্তানদের দোয়া করে।
কপালে একটা চুমু খেলো রুনা। মানহা খুশি হয়ে তাকে ছেড়ে দিয়ে মাহিরের দিকে তাকালো, শুধুমাত্র তার ঠোঁটের কোণে এক চিমটে হাসি দেখার জন্য। তবে না, দুনিয়া উল্টে গেলেও মাহির হাসবে না। মনে মনে হালকা ধুয়ে দিল মাহিরকে। ব্রু কুচকে মানহাকে এখান থেকে যেতে বলল মাহির। সুরসুর করে কেবিন থেকে বেরিয়ে এলো, সঙ্গে মিজান ঝুমু হাঁটতে হাঁটতে বিড়বিড় করে বলল, শালা কাঠখুট্টা, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তবুও কোনো পরিবর্তন নেই। আরে বাবা রে, বেশি না হোক এক চিমটি হাসলেও তো পারতো। কি এমন ক্ষতি হবে একটুখানি হাসলে, সেটাই তো বুঝতে পারছি না। এই যে আমি সারাদিন হাসাহাসি করি, কোথায় আমার তো কোনো ক্ষতি হয় না। মানুষ কিভাবেই থাকে না হেসে, নাকি শুধু আমার সামনেই হাসে না, এছাড়া বাকি সবার বেলায় হাসে? কি জানি বাবা, এই বেটা কখনো হাসতে পারে বলে মনে হয় না আমার। আমি যখন ছোট ছিলাম তখন তো খুবই হাসতো, এখন খারাপ হয়ে গিয়েছে, একদম বাজে, কথাবার্তার কোনো ছিরি নেই, সব সময় খিটমিট ঝগড়া করতেই থাকে। কি দেখে যে আমার মতো একটা মেয়ে তাকে ভালোবাসে, যত সব ফাউল মার্কা লোক। আর একটু আসতে বল, শুনতে পাওয়া যাচ্ছে। ঝুমুর কথা শুনে পা থামিয়ে দাঁড়ালো মানহা। এক নজর এদিক ওদিক দেখে নিল। মিজান তাদের থেকে একটু দূরে, তার উপর ফোনে কথা বলছে। একটা লম্বা শ্বাস ছেড়ে বলল, যাক বাবা, তুমি ব্যতীত অন্য কেউ শুনতে পায়নি। এরপর থেকে গোষ্ঠী উদ্ধার করার সময় খেয়াল রাখিস, নয়তো কিন্তু কেস খাবি, বুঝলি? হ্যাঁ বুঝলাম। আমার খুব রাগ হচ্ছে জানো, একজন মানুষ কিভাবে এমন হতে পারে তুমিই বলো। আমরা যখন দুঃখ পাই বা মন মেজাজ ভালো না থাকে তখন হাসি না, চুপচাপ মুখটা গম্ভীর করে থাকি। আর এই লোক তো প্রত্যেকটা মুহূর্তে মুখ গম্ভীর করে রাখে। আল্লাহ কি এর মনে একটুও শান্তি আনন্দ দেননি নাকি? খুবই কঠিন মানুষ মাহির ভাই। আজ পর্যন্ত মাহির ভাইয়ের জীবনে অনেক কিছুই ঘটেছে, খুব কাছের এবং প্রিয় কিছু মানুষদের হারিয়েছে। কখনো আমার কিছু প্রিয় মানুষদের বেঈমানরা মনে দুঃখ দিয়েছে। আরও কি কি হয়েছে সেসব তো তোর অজানা নয় মানহা। পরিবারের বড় ছেলের সন্তানদের যে কি দায়িত্ব সেটা মাহির ভাই হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই যুগে নেই একটা চাকরি, পরিবারের দুইজন মানুষ সবসময় অসুস্থ থাকে, মানে কি বলবো, আর সব মিলিয়ে খুব খারাপ অবস্থায় আছে, তাই হয়তো হাসতে ভুলে গিয়েছে। আমি বুঝি, সবই মানুষের জীবনে সুখ দুঃখ সব মিলিয়েই আসে, তাই বলে কেউ দুঃখ নিয়ে সব সময় ঘুরে বেড়ায় না। সবার মনেই কম বেশি দুঃখ আছে, তবে আমাদের উচিত সেই দুঃখটুকু একপাশে রেখে সুখটুকু নিয়ে বেঁচে থাকার। তোর জায়গায় দাঁড়িয়ে তুই অন্যের পরিস্থিতি বুঝবি না, এটাই স্বাভাবিক। আপাতত লেকচার না দিয়ে জলদি পা চালা। চুপটি করে গেল মানহা। দ্রুত পায়ে হসপিটালের গেটে এসে একটা সিএনজি ভাড়া করে তাতে চড়ে বসলো তিনজন। কিছু দূর যাওয়ার পরই ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। মানহা এক হাত বাড়িয়ে দিল, টুপটাপ করে তার হাতে পানি পড়ছে। হালকা একটু মাথাটা বের করে দিয়ে আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসলো। ভোরের আলো ফুটেছে অনেকক্ষণ হলো, সূর্য মামারও উঠে পড়ার সময় হয়েছে। শুধু সময় হয়নি মানহার, সে এখনো বিছানার সঙ্গে লেপ্টে ঘুমাচ্ছে। রুনা দরজায় এসে কয়েকবার ডেকেছেন, তবে মহারানীর কোনো সাড়া শব্দ পাননি। তিনি তাই আর এখানে না এসে রান্না করতে বসেছেন। খানিকক্ষণ বাদে মিহি এলো, ঘরের দিকে তাকিয়ে দেখতে পেল মানহার দরজা বন্ধ। মিহি ভেবেছে হয়তো রুনার সঙ্গে রান্নাঘরে আছে, তাই ঘরের ভেতরে না এসে সোজা রান্নাঘরে গিয়ে দেখলো সেখানে নেই মানহা। এক নজর এদিক ওদিক দেখে রুনার উদ্দেশ্যে বলল, পুপু, মানহা কোথায়? নিজের ঘরেই আছে, এখনো উঠেনি রে মা। কি বলছো ফুপু? যে মেয়ে পাখিদের আগে উঠে যায় সে আজ এত বেলা হলো তবু ওঠেনি? আজকে ওর তো রেজাল্ট দিবে, এত ঘুমোলে চলবে নাকি? খেয়াল কি তার আছে? আমি কতবার ডেকেছি, ওঠেনি। তুই একটু ডাক তো মা, ওঠে কি না। ঠিক আছে, আমি গিয়ে দেখছি। মিহি এক পা এগিয়েছেই তখনই পিছন থেকে রুনা ডাকলেন, মিহি শোন। পুনরায় রুনার দিকে এগিয়ে এসে বসলো। হ্যাঁ বলো ফুপু। মা, ভাবি তাদের শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর মাহির কেমন আছে? কয়েকদিন হলো আমাদের এদিকে আসে না ছেলেটা। ভাইয়াও ভালো আছে, চাকরির জন্য একটু ঘোরাঘুরি করছে, তাই তেমন সময় পাচ্ছে না। যাক, এবার ভালোই ভালো একটা চাকরি হলেই ব্যাস। ছেলেটার জীবনের উপর দিয়ে কি যে ঝড়ঝাপটা গেল। আমি তো ভেবেছিলাম এবার বুঝে আমরা হারিয়ে ফেলবো মাহিরকে। এত কিছুর পরেও আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এতেই শুক্রিয়া। হ্যাঁ ফুপু, সেটাই। ওহো ফুপু, আসল কথা হয়তো বলতে ভুলে গেছি, দাদি তোমায় যেতে বলেছে। জানি না কেন, তুমি সময় করে যেও। আচ্ছা। মিহি দ্রুত পায়ে ভেতরের দিকে এলো, দুহাতে জোরে দরজায় ধাক্কা দিয়ে ডাকলো,
এই মানহা ওঠ বলছি, আমি কিন্তু এত ডাকাডাকি করতে পারবো না, জলদি ওঠ। মিহির ডাক খুবই তীব্র ছিল। মানহার কান পর্যন্ত পৌঁছাতেই লাফিয়ে উঠল। দুহাতে চোখ দুটো ডলে ঘড়ির দিকে তাকালো। মুহূর্তের মধ্যে আবার লাফিয়ে বিছানা থেকে নিচে নেমে এসে দরজা খুলে দিয়ে বলতে শুরু করলো, সেই ডাকলি আর একটু আগে ডাকলে কি হতো বল? ঘুরে দেখেছিস কটা বাজে? আমি ভেবেছিলাম আজ ভোরবেলা উঠবো, কিন্তু কেন জানি না খুব ঘুম পাচ্ছিল, ঘুম ভাঙতেই চাচ্ছিল না। শোন শোন, দাঁড়া, এর আগেও কিন্তু ফুপু এসে ডেকে গিয়েছে তোকে, কিন্তু তুই সাড়া দিসনি। অত অন্যকে দোষারোপ করা বন্ধ কর আর দ্রুত গিয়ে হাত মুখ ধুয়ে আয়। আপাতত আমি ঘরটা গুছিয়ে দিচ্ছি। হাত মুখ ধুয়ে কোথায় যাব? কোথাও কেন যেতে হবে? তুই কি ঘুম থেকে উঠে হাত মুখ না ধুয়েই খাবার খাস? খবিস কোথাকার। না রে বাবা, তুই এমন ভাবে বলছিলি আমি ভেবেছি হয়তো কোথাও ঘুরতে নিয়ে যাবি। নিয়ে যেতেও পারি, তবে সেটার রেজাল্ট দেখার পর। কোথাও ঘুরতে যাওয়াটা যদি রেজাল্টের উপর নির্ভর করে তাহলে শুন, এই জন্মে আর ঘুরতে যাওয়া হবে না, বুঝলি বৎস? আরে নিজের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলিস না। এবার পাশ করলে তো ভালো কথা, কলেজে যেতে পারবি, আর যদি ফেল করিস তবুও ভালো কথা, শ্বশুরবাড়ি যেতে পারবি। পাশ ফেল দুটোই লাভ তোর। ওহো করে হেসে উঠল মিহি। তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মানহা। সত্যি তো, বাবা আমায় এই রেজাল্ট পর্যন্ত সময় দিয়েছে। যদি একটু নড়চড় হয় তবে সোজা বিয়ের পিড়িতে বসতে হবে, আর আমি সেটা কিছুতেই চাই না। দরকার হলে পালিয়ে যাব, তবুও বিয়ে করব না। জীবনে ভালোবাসা এবং বিয়ে একবারই আসে, যাকে চাই তাকে না পেলে আর কাউকে দরকার নেই। বাহু ধরে ঝাঁকিয়ে দিতেই চমকে উঠল মানহা। তাকে এভাবে চমকাতে দেখে শয়তানি হেসে মিহি বলল, কি গো সোনা ময়না, বিয়ের কথা শুনে দেখি কল্পনার জগতে হারিয়ে গেলে। তা এবারে একটু বাস্তবে ফিরে এসো। ধপ করে বিছানায় বসে মুখে বিরক্তিকর শব্দ করে বলল, ভালো লাগছে না মাথা। বিয়ে শাদি করে নে, তাহলে প্রতি মুহূর্তে ভালো লাগবে। আমাকে না বলে নিজে বিয়ে করে নে, বয়স তো কম হলো না? এই কি বললি তুই? বয়সের খোঁটা দিচ্ছিস? আমার এমন কি বয়স হয়েছে? আমি এখনো অনেক ছোট, তুই তো আমার বড়। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুই কলেজ শেষ করেছিস আর আমি স্কুল। তাহলে দেখ কার বয়স বেশি। পরে দেখবো, আপাতত হাত মুখ ধুয়ে ছটপট খেয়ে নে। মিহির কথা মতো বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে গেল মানহা। এদিকে মিহি সুন্দর করে বিছানাটা গুছিয়ে বাইরে এসে রুনার হাতে হাতে টুকটাক কিছু কাজ করে দিল। সবাই মিলে একসঙ্গে খাবার খেয়ে মানহা আর মিহি বেরিয়ে গেল। প্রচন্ড রোদের মধ্যে ধান ক্ষেতের আইল ধরে হেঁটে যাচ্ছে, হাত ধরাধরি করে। দুজনেরই ঘেমে নিয়ে একাকার অবস্থা। আশপাশে বড় কোনো গাছপালা নেই যে তার ছাওয়ায় গিয়ে একটুখানি বসে জিরাবে। মাথায় লম্বা ঘোমটা টেনে মানহা বলল, এদিক দিয়ে না গিয়ে যদি রাস্তা দিয়ে যেতাম তাহলেই হতো। বেহুদা এসেছি এই পথে। দেখ আশেপাশে তো একটা বাড়িও নেই, তার উপর একটা গাছও নেই, শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এই জন্য গরম লাগছে বেশি। হ্যাঁ রে, সঙ্গে করে একটা ছাতা নিয়ে এলে তাও হতো। আমার খুব তৃষ্ণা পেয়েছে, গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে। এখন আমার কি হচ্ছে জানিস? যদি সামনে একটা পুকুর পেতাম তাহলে সেই পুকুরে সবটুকু পানি খেয়ে নিতাম। মুখে হাত চেপে হাসতে লাগলো মিহি। তা দেখে মানহা পা থামিয়ে দাঁড়ালো। মিহির হাতটা ছেড়ে দিয়ে দু হাতে কোমর দিয়ে হালকা রেগে বলল, মজা নিচ্ছিস তুই? কোথায় আমার এমন অবস্থা দেখে একটু পানি জোগাড় করে এনে দিবি, তা না করে উল্টো হাসছে। এই যে সামনের বাড়ি আছে, সেখান থেকে পানি খেয়ে নিব। এখানে আর দাঁড়াস না, সব রোদ মাথায় এসে আঁকড়ে পড়েছে যেন। কোমর থেকে হাত সরিয়ে কপালে হাত দিয়ে আকাশের দিকে চাওয়ার চেষ্টা করলো, তবে রোদের তাপের চেয়ে থাকতে পারল না। চোখ দুটো ছোট ছোট করে উচ্চস্বরে বলল, আরে সূর্য মামা, তোমার যদি মামের সঙ্গে গড়বড় হয়ে থাকে তাহলে সেটা নিজেদের আস্তানায় গিয়ে মিটিয়ে নাও। অযথা আমাদেরকে কেন তোমার তেজে পুড়িয়ে মারছো? নাকি তোমার ইচ্ছে আছে আমাদের সবাইকে পুড়িয়ে কাবাব বানিয়ে মুচমুচে খাবে? খিলখিলিয়ে হেসে মাটিতে বসে পড়ল মিহি। কারণ মানহা এমন ভঙ্গিতে কথাগুলো বলছিল তা দেখার মতো ছিল। মাটিতে গড়াগড়ি করছে মিহি, তা দেখে মানহা মিহির হাত শক্ত করে ধরে টানতে টানতে বিরক্ত মুখে বলল, জলদি ওঠ বলছি। একদিকে রোদের তাপ, একদিকে তোর ভ্যাটকানো, একদম বিরক্ত লাগছে। তাড়াতাড়ি আয়, নয়তো খানিকক্ষণ বাদেই আমাকে এখান থেকে মরা অবস্থায় নিয়ে যেতে হবে। এখনই মরিস না, একটু পর রেজাল্ট দিবে, তা দেখে নিশ্চিন্তে মরে যাস, আর বাধা দিব না।
বেশি কথা বলবি তো এখানে তোকে একা রেখেই চলে যাব। যা, তোকে আটকে রেখেছে কে? তুই ভেবেছিস আমি পথ চিনি না, তাই না? ভুলে যাস না এটা আমারও গ্রাম। মিহির হাতটা ছেড়ে দিয়ে হাঁটা ধরল মানহা। তড়িঘড়ি করে মাটি থেকে উঠে দৌড়ে গিয়ে মানহার কাঁধে হাত রেখে হি হি করে হেসে বলল, আমার সোনা ভাবি, আমারে রেখে চলে যাচ্ছেন? তোর ভাই তো ফিরে ফুচকিটিও দেয় না, আবার ভাবি ডাকিস? কেমন বেস্ট ফ্রেন্ড তুই? আজ পর্যন্ত নিজের ভাইকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে পারলি না। লজ্জায় থাকা দরকার তোর। যদি আমার ভাই থাকতো আর তুই তাকে ভালোবাসতি, তাহলে এতদিনে আমি তোকে আমার ভাবি বানিয়ে ফেলতাম, বুঝলি? আমার ভাইটা কেমন সেটা তো তুই ভালো করেই জানিস, তবে চেষ্টা করেছি, লাভ হয়নি। যাই হোক, বাদ দে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ পেরিয়ে এসেছে। মাঠের পাশে সেই আম গাছটা দেখে দ্রুত এসে সেখানে বসলো। আজও ছেলে পেলে মাঠে ক্রিকেট খেলছে। চট করে মিহির চোখ দুটো আটকে গেল ওপরে ঝুলে থাকা পাকা টুকটুকে দুটো আমে। সেদিকেই তাকিয়ে মিহি বলল, এই মানহা দেখ, দুটো আম পেকে আছে। আমাকে দেখাচ্ছিস কেন? খেতে মন চাইলে গাছে উঠে পেরে খা। তুই ভালো করেই জানিস আমি গাছে উঠতে পারি না, তবুও কেন আমাকে বলছিস গাছে উঠতে? গাছে যখন উঠতেই পারিস না, তাহলে খেতে চাস কিভাবে সেটা বোঝা আমাকে। আরে বাবা, এমন করছিস কেন? ওঠ না। যদি গাছ থেকে পড়ে হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তখন কি হবে? তোর ভাই তো এমনিতেই দেখতে পারে না আমাকে, এরপর আরো সহ্য করতে পারবে না। নাটক বাদ দিয়ে জলদি ওঠ, বাড়িতে মা দাদি একাই আছে, কখন কি প্রয়োজন হবে কে জানে। কোনো কথা না বলেই ওড়নাটা কোমরে বেঁধে গাছে উঠতে শুরু করলো। মিহি নিচ থেকে একটা করে আম রেখে দিচ্ছে আর মানহা ছিঁড়ে নিচে ফেলছে। এক দুই করতে করতে অনেকগুলো আম জড়ো হয়ে গেল। গাছ বেয়ে প্রায় অর্ধেকটা নেমে পড়েছে। এর মধ্যেই বাজারের পথ দিয়ে মাহির আসতে লাগলো। সে যদি এসে দেখে ওরা দুজন এভাবে আম পেড়েছে গাছ থেকে, তবে খবর খারাপ হবে। তার উপর যাই মানহাকে এমন অবস্থাতে গাছে ঝুলতে দেখে, তাহলে তো কোনো কথাই নেই, সোজা ঠুসঠাস শব্দ হবে। মাহির যত এগিয়ে আসছে মিহি ততই ঘাবড়ে যাচ্ছে। এক নজরে আশপাশটা ভালো করে দেখে উত্তেজিত গলায় বলল, আরে মানহার বাচ্চা, নামিস না, ভাইয়া আসছে, এদিকে আস, তোর সঙ্গে আমারও অবস্থা কাহিল করে দিবে, জলদি উপরে উঠে যা। আমি কিন্তু আম খেতে চাইনি, তুই বলেছিস বলেই আমি উঠেছি। আজ যদি আমাকে ফাঁসিয়ে দিস আর তোর জন্য আমাকে বকা শুনতে হয়, তবে তোকে আস্ত গিলে নিব, দেখিস। ও, আজ এত সাধু সাজতে হবে না, তুই প্রায় এই গাছে উঠে আম খাস, সব খবর আছে আমার কাছে, বুঝলি? এবার তাড়াতাড়ি উপরে উঠে চুপটি করে বসে থাক, যাতে ভাইয়া এদিক দিয়ে গেলেও টের না পায় গাছে কেউ আছে। আমি যে গাছে উঠি তার খবর তোকে কুদ্দুস আলী দিয়েছে, তাই না? যেই দিক দিয়েছে তোকে সেটা বললাম, সেটা কর। তুই কি আম নিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকবি? এরপর তোর ভাই এলে বলবি, ভাইয়া দেখো আম চুরি করেছি। চুরি কেন বলছিস? এটা সরকারি গাছ, যে কেউ আম খেতে পারবে। এবার বল, আমগুলো কোথায় লুকানো যায়? আজকাল তুই চোখে বড্ড কম দেখিস মিহি। তোর পেছনে ছোট ছোট গাছগুলো আছে, তার ভেতরে লুকিয়ে রাখতেও তো পারিস। চটজলদি আমগুলো লুকিয়ে রেখে গাছের আড়ালে গিয়ে দাঁড়ালো মিহি। ওদিকে গাছের ডালে পা দুটো ঝুলিয়ে বসে আম খাচ্ছে মানহা। তা দেখে ছোট গলায় দাঁতে দাঁত চেপে মিহি বলল, এই যে পা দুটো ঝুলিয়ে বসে আরামসে আম গিলছিস, দেখিস ভাইয়া এসে আগে তোর পা টেনে ধরে নামাবে গাছ থেকে। মিহির কথা শুনে চটজলদি পা দুটো উপরে তুলে নিল। মিহির গাছতলায় এসে দাঁড়ালো। এদিক ওদিক দেখে একটু জোরে সরেই বলল, মিহি, আমি কিন্তু দেখেছি তোকে, আর আমি এটাও জানি তুই এখানে আছিস, তাই বেশি নাটক না করে বেরিয়ে আয়। চুপচাপ গাছের আড়াল থেকে বেরিয়ে এলো মিহি। ওদিকে মানহা মনে মনে হাজারটা গালি দিচ্ছে মিহিকে। মিহি কাছে আসতেই মাহির ধমকের গলায় বলল, মানহা কোথায়? ও মানহাকে কোথায় পাবো আবার? একদম চালাকি করার চেষ্টা করবি না, কারণ আমি জানি এরকম বুদ্ধি মানহার মাথা ছাড়া অন্য কারো মাথা থেকে বেরোবে না। জলদি ডাক সেই ফাজিলটাকে। নিজের নামে এমন মন্দ কথা শুনে গাছের ডালে ঝুড়েই তিরিং বিরিং করে বলল, আমি কিন্তু এখানেই আছি মিহির ভাই, সব কথা শুনছি। যা বলা সাবধানে বলো, নয়তো এখানে কাঁচা আম ছিঁড়ে সোজা তোমার মাথায় ফেলবো। শিগগির নেমে আয়, না হলে কিন্তু খুব খারাপ হবে। তুমি বাড়িতে যাও, আমরা আসছি।
সবসময় ফাইজলামও ভালো লাগে না। তোরা কিন্তু এখনও ছোট বাচ্চা না যে দুনিয়ার হাবভাব কিছু বুঝিস না। এভাবে পথে ঘাটে গাছের ডগায় ঝুলে থাকলে কি মানুষ খুব ভালো বলবে? এই যে এই পথ দিয়ে কত মানুষ চলাচল করে, তারা দেখলে কি বলবে? কোনো ধারণা আছে তোদের? এই নিয়ে তোদের তো কোনো চিন্তা ভাবনা নেই। বদনাম হলে হবে বাবা মায়ের, তোদের তো কিছু যায় আসে না। সুর করে নেমে এলো মানহা, তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, জায়গার জিনিস জায়গাতেই মানায়। কথাটুকু শেষ করেই চলে গেল মাহির। এদিকে মানহা কিছু বুঝতে না পেরে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে মাহির কিসের কথা বলে গেল। কিছু বুঝতে না পেরে মিহির উদ্দেশ্যে বলল। মিহি মুখে কিছু না বলে ইশারায় মানহার কোমর দেখিয়ে দিতেই তড়িঘড়ি করে ওড়নাটা খুলে গায়ে জড়িয়ে নিল। মিহি আমগুলো বের করে নিয়ে হাঁটতে শুরু করলো। মাহির এসেই আগে গোসল সেরে নিয়ে ঘরের দিকে যাচ্ছে। উঠানেই মুখোমুখি হলো মানহার সঙ্গে। মাহিরের উন্মুক্ত বুকটার দিকে তাকিয়ে আছে। ক্ষতগুলো সেরে উঠলেও ক্ষতর জায়গাগুলো আগের মতোই আছে। পুরো শরীরে কালো দাগ, সেই দাগগুলো মানহাকে মনে করিয়ে দিল 2 মাস আগে ঘটে যাওয়া দুর্ঘটনার দিনটার কথা। সেই হসপিটাল, সেই কেবিন, সেই বেডের উপর ব্যান্ডেজ মোড়ানো মানুষটার। এরপর আস্তে ধীরে সুস্থ হয়ে ওঠা, নিজের কাঁধে ভর করে একটু আধটু করে হাঁটা, রাতের পর রাত জাগা, সারাদিন তার খেয়াল রাখা, সেবা যত্ন করা, সবই চোখের সামনে ভেসে উঠল। খারাপ দিনগুলো কেটে গিয়ে ভালো দিন এসেছে। মাহির পুরোপুরিভাবেই সুস্থ হয়ে উঠেছে, তবে মিশে যায়নি তার শরীরের ক্ষতের দাগগুলো। নিজের অজান্তেই গাল বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মাহির দেখার আগেই হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল মানহা। মাহির অন্যদিকে হয়ে বলল, তুই এখানেই দাঁড়া, আমি ভেতর থেকে আসছি। হয়তো এতক্ষণে রেজাল্ট বেরিয়ে গিয়েছে। ঘরের ভিতর থেকে কয়েকটা চেয়ার এনে উঠানে রাখলো। মারজানকে ধরে নিয়ে এসে বসালেন একটা চেয়ারে। তিনি বসেই মানহার মুখের দিকে তাকিয়ে আদুরে গলায় বললেন, মানহা, মুখটা এমন মলিন করে রেখেছিস কেন? চিন্তা হচ্ছে বাবা? একদম চিন্তা করে না সোনা, আমার পাশে এসে বস, একটু আদর করে দি। দেরি না করে মারজানের পাশে গিয়ে বসতেই কপালে আদর করে দিল। কিছুক্ষণ পরে মাহির ঘর থেকে বেরিয়ে এলো। হাতে ফোন নিয়ে এসেই একটা চেয়ার টেনে বসে ফোন ঘাঁটছে। এদিকে মানহার বুকের ভিতর ধুকধুক করছে, বারবার কপালের বিন্দু বিন্দু ঘাম জমছে। ফোনের স্ক্রিনে চোখ দুটো স্থির রয়েছে। মানহা, মিহি, মারজান সবাই ফলাফল জানার আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। এই বুঝি মানহার হার্টবিট চলা বন্ধ হয়ে গেল? মাহি শুধু দেখেই যাচ্ছে, কিছু বলছে না। এবার মানহা চোখ দুটো বড় করে রাগান্বিত গলায় বলল, কি হলো মিহির ভাই? কিছু না বলে সামনে দেখেই যাচ্ছ? দাঁড়া, দেখতে দে আগে। মিনিট 2 চুপ রইল মানহা, তবে নজর মাহিরের দিকেই। হঠাৎ করেই ঠোঁটের কোণে এক চিমটে হাসি ফুটে উঠল। বিগত বছরগুলোতে কত জোর জবরদস্তি করেছে একটু হাসার জন্য, তবে মাহির হাসেনি। কত কি করেছে, প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে মানহা। তবে আজ কোনো রকমের জোড়াজুড়ি ছাড়াই মাহিরকে হাসতে দেখে বেশ আশ্চর্য হলো। আকাশের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো আজ সূর্য কোন দিক থেকে উঠেছে। মানহার মুখের সামনে তুড়ি বাজিয়ে মাহির বলল, কিরে ফাজিল, আকাশে কি দেখছিস? এদিকে ফোনে দেখ। ফোনের স্ক্রিনে চোখ বুলাতেই চট করে দাঁড়িয়ে গেল। প্রত্যাশার চেয়ে অনেক গুণ বেশি পেয়েছে। খুশিতে বাকবাক হয়ে গেছে মানহা। এত আনন্দ নিজেকে সামলাতে না পেরে মাহিরকে জাপটে ধরলো। আচমকা এমন হওয়ায় চরমভাবে অবাক হলো মাহির। মানহার এইরূপ কার্যকলাপে মারজান আর মিহির চোখ দুটো কপালে উঠে গেল। মাহির মানহাকে জাপটে ধরার জন্য হাত উঁচু করলেও কিছু একটা ভেবে নামিয়ে নিল হাত পাশে। মারজান আছে বলে নরম গলায় মাহির বলল, আজকে দিনটা তোর জন্য খুবই আনন্দের, তাই কিছু বললাম না, তবে এরকম ভুল যেন পরবর্তীতে না হয়। মানহাকে নিজের বুকে পেয়ে অদ্ভুত একটা প্রশান্তি অনুভব করলো, তবে সেটা কোনোভাবেই কাউকে বুঝতে দিল না। উল্টে মানহার সঙ্গে এমনভাবে কথা বললো যাতে সবাই মনে করে মানহার এমন কাজে সে বিরক্ত। মানহা সোজা হয়ে দাঁড়ালো, চোখে চিকচিক করছে পানি। মাহির ঘরের ভেতর যেতেই মিহি এক লাফে এসে জড়িয়ে ধরে বলল, তুই পেয়েছিস মানহা? চোখে পানি, তবুও একগাল হাসলো মানহা। মাহির কাছ থেকে গিয়ে মারজানকে জড়িয়ে ধরলো। তাকে ছেড়েই চট করে মরিয়মের ঘরে গিয়ে আস্তে ধীরে তুলে বসিয়ে তাকেও জড়িয়ে ধরে রইল কিছুক্ষণ। মরিয়মের শরীরটা দিন দিন খুবই অসুস্থ হয়ে যাচ্ছে। ঠিক মতো খাবার খেতে পারেন না, হাঁটাচলা করতে পারেন না, শুধু সারাদিন বিছানায় শুয়ে বসে কাটিয়ে দেন। ক্রমশ শরীরের বেহাল অবস্থা হচ্ছে। মানহা কিছুক্ষণ সেখানে বসে বেরিয়ে গেল তার বাড়ির উদ্দেশ্যে, কারণ তার বাবা মাকে খবরটা দেওয়া খুব প্রয়োজন।
মিহি থাকতে বলেছিল, তবে সে যাওয়ার আগে বলে গিয়েছে বিকেলে আবারও আসবে। তাই মিহি আর জোড়াজুড়ি করলো না থাকার জন্য। মনের খুশিতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সামনে যাকে পাচ্ছে তাকেই জানাচ্ছে তার পাশ করার কথা। মনটা ভীষণ ফুরফুরে আজ, তবে শুধু পাশ করার জন্য নয়। যেতে যেতে পা থামিয়ে আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো মানহা। বাড়ির উঠানে সবখানে গমগম করছে মানুষ, একটু পা রাখার জায়গা নেই। ছোট বড় বৃদ্ধ সবাই এসে ভিড় জমিয়েছেন। কারো কারো চোখে পানি, আবার কেউ কেউ খুবই দুঃখ প্রকাশ করছেন। অনেকেই মরিয়মের প্রশংসা করছেন। ভোরবেলা থেকেই মানুষজন যাওয়া আসা করছেন। শেষবারের মতো এক নজর তাদের প্রিয় মরিয়মকে দেখেই চলে যাচ্ছেন। আজ ভোররাতে মারা গিয়েছেন মরিয়ম। দীর্ঘদিন অসুস্থতায় ভুগে চিরবিদায় নিলেন তিনি। আদরে নাতি নাতনি, বৌমা, মেয়ে, জামাই, বাড়ি ঘর, সুন্দর পৃথিবী সবকিছুই রেখে গেলেন, সঙ্গে করে কিচ্ছু নিয়ে যেতে পারলেন না। সকল কিছুর মায়া ত্যাগ করে চিরনির্জয় মরিয়ম। খাটিয়ার দুপাশে আপন মানুষগুলো হাউ মাউ করে কাঁদছেন। কেউ মা হারিয়ে এতিম হয়ে কাঁদছেন, কেউ মায়ের সমতুল্য শাশুড়িকে হারিয়ে কাঁদছেন, কেউ অতি প্রিয় দাদি নানিকে হারিয়ে টুকরে কাঁদছে, আবার কেউ কেউ তাদের স্নেহের বোন হারিয়ে কাঁদছেন। মরিয়মের মৃত্যুর খবর শোনা মাত্রই দৌড়ে এসেছেন তার কয়েকজন ভাই বোন। বয়সে তারা মরিয়মের অনেকটাই বড়। তাদের ভাই বোনদের মধ্যে মরিয়মই ছোট ছিলেন। মৃত মরিয়মের মাথায় হাত বুলিয়ে দিয়ে তার বড় বোন মমিনা বলছেন, তুই আমাকে আদরের ছোট বোন, কত আদর করছি তোরে, কোলে পিঠে লইয়া মানুষ করছি নিজের সন্তানের মতো। সেই তুই আমাকে আগে চলে গেলি, এই ব্যথা কেমনে সহ্য করবো আমি? তোরে কতবার কইলাম আমার লগে আয়, কয়টা দিন আমার কাছে থাক, কিন্তু তুই শুনলি না। এই ঘর বাড়ির নাতি নাতনি রেখে একটা রাতও বাইরে থাকতে চাস না। এখন তো গেলি সবাইরে সাইরা, কেমনে থাকবি তুই আমাকে সাইরা? আল্লাহ কেন আমারে লইয়া গেল না? এতদিন দূরে থাকলেও জানতাম আমার বোন বাচ্চা আছে, কিন্তু এখন আমি কেমনে মনে বুঝামো? আল্লাহ আমার লইয়া যাও তুমি। মাহির এসে চুপটি করে তার পাশে বসতেই জাপটে ধরলেন। মমিনা গলা ছেড়ে কেঁদে বললেন, ভাই গো, তোমার দাদি কই? তোমার না কত আদর করছে আমার বোন। যখনই আমাকে বাড়িতে যাইতো তখনই তোমারে সঙ্গে কইরা লইয়া যাইতো। আর কইতো ওর নাকি ঘুম আইতো না তোমারে সাইরা, তাই সব হানে তোমারে লইয়া যাইতো। আমার বোনের প্রাণ তার নাতি নাতনিরা। মাহির বাক্যহীন মমিনাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ উচ্চারণ করতে পারছে না। সে আসলেই মরিয়ম অনেক করেছেন, বিশেষ করে মাহিরের জন্য। তিনি নিজের জীবন দিতেও রাজি ছিলেন। কাকে রেখে কাকে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। নিজের মা, বোন, ওদিকে রুনা, মানহা, আরও অনেকেই নিজেরও ভীষণ কষ্ট হচ্ছে, তবে কাঁদছে না। তার এখন অনেক দায়িত্ব। কোনো মতে সবাইকে বুঝিয়ে সেখান থেকে চলে গেল মাহির। তবে কিছু মুহূর্ত তারা শান্ত থাকলেও পুনরায় কাঁদতে শুরু করলেন। বাঁশ কাটা, কবর খোঁড়া, মৃত ব্যক্তির গোসল, সকল কার্যক্রম শেষ। এবার সময় হয়েছে তাকে তার আসল ঠিকানায় সযত্নে রেখে আসার। মানহার মুখটা জ্বালা পোড়া করছে, তাই সে মুখটা ধুতে কলপাড়ে গেল, তবে গায়ে জোর নেই। শক্ত টিউবওয়েলের মুখ থেকে পানি বের করতে সক্ষম হচ্ছে না। হাত দুটোয় মাটি লেগেছে। হাত ধুতে কলপাড়ে এলো মাহির। এসে এমন অবস্থা দেখে ছোট্ট সুরে বলল, ওদিকে যা, আমি পানি দিচ্ছি। মাহিরকে এক নজর দেখে সরে এলো মানহা। চট করে নিজের হাত দুটো ধুয়ে মানহার মুখ ধুতে পানি দিয়ে জিজ্ঞেস করলো, চোখ মুখ তো লাল হয়ে গিয়েছে, মুখে কি কিছু পড়েছে নাকি? অতিরিক্ত কান্নাকাটির ফলে গলা বসে গিয়েছে। জোরে কথা বললেও ভিতর থেকে তেমন আওয়াজ আসছে না, আর কথাগুলোও কেমন যেন থেকে থেকে আসছে। মানহা গলা খাকারি দিয়ে বলল, কিছু তো যায়নি মিহির ভাই, জানি না হঠাৎ করেই খুব জ্বলছে। দেখেছিস গলাটার কি দশা হয়েছে? আমি তোদের বোঝাতেই পারছি না। হ্যাঁ, আমি মানছি দাদির জন্য সবার দুঃখ হচ্ছে, আমারও হচ্ছে, কিন্তু কাঁদা যাবে না। কারণ এই যে আমরা যদি এখন কেঁদে সাগর বানিয়ে দেই, তাতে না দাদির কোনো লাভ হবে, না আমাদের কারো কোনো লাভ হবে। অতএব কান্নাকাটি না করে যদি দাদির লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করিস, তার জন্য আল্লাহর দরবারে হাত দুটো তুলে মন থেকে দোয়া করিস, তাহলে কিছুটা হলেও উপকার হবে দাদির।
আশা করি বোঝাতে পেরেছি। বুঝতে পেরেছি। আমি ওদের গিয়ে বলছি। দেখ চেষ্টা করে বোঝাতে পারিস কিনা। দাদিকে নিয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ বাদেই তাকে নিয়ে যেতে হবে। এত তাড়াতাড়ি? মৃত মানুষকে এত সময় ধরে এপারে রাখতে নেই, বিশেষ করে মহিলাদের। শুকনো চোখের পাতা দুটো আবারও নোনা পানিতে ভিজে গেল। টুপটাপ ফোঁটা পড়ছে। মাহির এগিয়ে গিয়ে মানহাকে বুকে টেনে নিল। মাহিরের শার্টে খামচা ধরে হু হু করে কেঁদে উঠল মানহা। আদুরে হাতে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদিস না মানহা, কার হায়াত কোন পর্যন্ত তা একমাত্র আল্লাহ ছাড়া কেউই বলতে পারবেন না। দেখ না, আজ দাদি গেল, কাল আমি যাব, পরশু তুই যাবি। পার্থক্য শুধু এতটুকু, কেউ একদিন আগে যাবে আর কেউ একদিন পরে, তবে মৃত্যু নিশ্চিত। এই এত এত মিথ্যের মধ্যে মৃত্যুটাই সত্য, এর চেয়ে আর কোনো সত্য নেই। আমরা হলাম ব্যাটারি চালিত গাড়ির মতো, যতক্ষণ ব্যাটারিতে চার্জ থাকবে ততক্ষণ আমরা চলবো, চার্জ শেষ তো আমাদের চলাচল শেষ। আমি কিছু করতে পারিনি। নানির জন্য এই আক্ষেপটা আজীবন রয়ে যাবে মিহির ভাই। কি করতে পারিসনি? যথেষ্ট করেছিস তুই, সেটা শুধু আমি নই, সবাই জানে। তাই বলছি এসব ভাবিস না, যা গিয়ে তাদের সামলা, আমার ওদিকে কাজ আছে। মানহার মাথা নিজের বুক থেকে তুলে দিয়ে চলে গেল। সবাই অজু করে ধীরে সুস্থে বাড়ির উঠানে প্রবেশ করছে। মহিলারা ঘরের ভিতরে গিয়ে বসলো। জানাজা অনুষ্ঠিত হওয়ার পর খাটিয়া কাঁধে তুলে নিল মুসল্লিরা। সেই দৃশ্য রুনা জানালা দিয়ে দেখে হাত বাড়িয়ে দিয়ে কেঁদে বললেন, মা গো, যেও না আমার ছেড়ে, তুমি ছাড়া আর কেউ নেই আমার। মা গো, তুমি ছাড়া কেউ বোঝে না আমার মনের চাপা কথাগুলো। ও মা গো, তুমি অসুস্থ হয়ে ঘরের এক কোণায় গুটিসুটি হয়েছিলে, তবুও 2 দিন পর পর এসে তোমার মুখটা দেখতে পেয়েছি। কিন্তু এবার থেকে কীভাবে তোমার মুখটা দেখবো মা? তুমি জানো না গো, আমার মনে যতই অশান্তি থাকুক, যখনই তোমার মুখটা দেখি তখন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তুমি আমার মুখ থেকে চিরদিনের জন্য মা ডাকটা মুছে দিয়ে গেলে। মা, ও মা, যেও না তুমি আমার কাছে, এসো না মা, তুমি এভাবে যেতে পারো না। ঘরে থাকা প্রত্যেকটা মানুষ কেঁদে উঠল রুনার এমন কথা শুনে। চোখের আড়াল হলো মরিয়ম। এখন আর দেখা যাচ্ছে না খাটিয়া। বিছানার উপর বসে আছে রুনা, তার পাশেই দাঁড়িয়ে আছে মানহা। মাকে এভাবে কাঁদতে দেখে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিল। মাটি দেওয়া শেষ হতেই মুসল্লিরা নিজ নিজ বাড়িতে চলে গেলেন। শুধু থেকে গেলেন মাহিরদের আত্মীয় স্বজনেরা। দুপুর ঘনিয়ে এলো, সকাল থেকে কারো কিচ্ছু খাওয়া হয়নি। তাই মাহির সবার জন্য হালকা পাতলা কিছু খাবারের ব্যবস্থা করলো। একটু কিছু খেয়ে দিয়ে মমিনার সঙ্গে তার ভাইয়েরা মরিয়মের কবরটা দেখে চলে গেলেন। জরুরি প্রয়োজনে মিজানকে পাশের গ্রামে যেতে হবে, তাই সে আর দেরি না করে বেরিয়ে গেল ঘর থেকে। তবে উঠানে এসে থেমে গেল। একটা কোনায় দাঁড়িয়ে থেকে মরিয়মের ঘরের দিকে টলটলে চোখে তাকিয়ে আছে। মাহির মুখটা দেখে মনে হচ্ছে কোনো কিছুর জন্য নিজেকে দোষী সাব্যস্ত করছে। 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে মাহিরের কাঁধের উপর হাত বুলিয়ে বললেন, দেখো বাবা, আল্লাহর ইচ্ছে আমাদের ভালো, এখানে কারো কিছু করার নেই, চিন্তা ভাবনা করো না বাবা। আর ভাইজান চলে যাওয়ার পর থেকে তুমি এই সংসারে হাল ধরেছ। যে বয়সটা তোমার স্বাধীনভাবে চলার কথা ছিল, নিজেকে ছোটোখাটো শখগুলো পূরণ করার কথা ছিল, সেই বয়সটা তোমার পরিবারের চিন্তা করে কাটিয়েছো, নিজের শখগুলো মাটি দিয়েছো, অন্যদের ইচ্ছে পূরণে ব্যস্ত হয়ে পড়েছো, জান প্রাণ দিয়ে কেটেছো, তার জন্য এমনকি এখনও খাটিয়ে যাচ্ছ। তাই বলি কি বাবা, কখনো কিছু নিজের জন্য দোষারোপ করো না। আশা করি বুঝতে পেরেছি আমি। বুঝতে পেরেছি ফুপা। মিজান চলে গেলেন। মাহির ঘরে এসে বিছানায় বসে দীর্ঘশ্বাস ছাড়ল। বিকাল নাগাদ বাড়িতে এসে নিজের সমস্ত জামা কাপড় এবং প্রয়োজনীয় জিনিসপত্র সব লাগেজে গুছিয়ে নিল মানহা। ফটো অ্যালবাম থেকে মাহিরের একটা সুন্দর ফটো নিয়ে সযত্নে রেখে দিল, কারণ এরপর থেকে রোজ রোজ আর মাহিরকে দেখা হবে না, কথা হবে না, মাহিরের মুখে মুখে তর্ক করা হবে না। বিছানার উপর বসে চোখ দুটো বন্ধ করে ভালো কিছু মুহূর্ত কল্পনা করলো। ছোটবেলায় একদিন মানহা আর মিহি দুজনে মিলে ঘুমন্ত মাহিরকে মেয়েদের মতো সাজিয়ে দিয়েছিল। মাহির ঘুম থেকে উঠে সেই কি রাগ, দুজনকে ধরার জন্য পুরো এলাকা দৌড়েছে, তবে ধরতে পায়নি, কারণ সে সময় মাহির খুবই স্বাস্থ্যবান একজন ছেলে ছিল, চাইলেও জোরে দৌড়াতে পারতো না। সেই দিনটা স্মরণীয় হয়ে আসছে মানহার মনে। তবে এরকম অনেক ঘটনাই আছে, যেমন ছোটবেলায় একদিন মজা করে মাহিরকে ভালোবাসার কথা বলেছিল, সঙ্গে সঙ্গে ঠাস করে একটা বসিয়ে দিয়েছিল। যদিও এটা একটা দুঃখজনক ব্যাপার, তবে এর মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে তার।
এই যে 1.5 মাস আগে যখন মানহার পরীক্ষার রেজাল্ট দিল, সেই রেজাল্ট দেখে হঠাৎ করে এক চিমটি হাসলো। এসবই অন্যরকম এক অনুভূতি, অন্যরকম এক ভালো লাগা। মুচকি হাসলো মানহা, তবে চোখ দুটো ভরা নোনা পানি, টলমল করছে। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে ধপ করে শুয়ে পড়লো। মিনিট 2 চোখ দুটো বন্ধ করে চুপচাপ শুয়ে রইল। হঠাৎ ফোনটা বেজে উঠতেই চমকে গেল সে। বালিশের তলা থেকে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে ধরতেই ওপাশের মানুষটা বলে উঠল, ওইদিকের কি অবস্থা রে? আমার খুব ইচ্ছে ছিল শেষবারের মতো নানিকে এক নজর দেখার, কিন্তু সেটা সম্ভব হলো না। ভাগ্য নেই তাই দেখতে পাওনি ঝুমু আপু। অবস্থা এতটাও ভালো নয়, বুঝতেই পারছো। একজন মানুষ দুনিয়া ছেড়েছেন। মামি খুবই ভেঙে পড়েছেন, তাই না? সেটা তো স্বাভাবিক। তুই কোথায় আছিস এখন? আমাদের বাড়িতে আছে, এখন আবার যাব নানা বাড়িতে। সবাইকে রেখে তুই চলে এলি যে? লাগেজ পৌঁছাতে এসেছি। যা করেছিস ভেবে চিন্তে করছিস তো? অনেক ভেবেছি, আর ভাবতে পারছি না। এখন আমার দম বন্ধ হয়ে আসে সেসব ভাবতে গেলে। আমি আর পারছি না বাবা, উঠে পড়ে লেগেছে আমায় বিয়ে দেওয়ার জন্য। এত করে বোঝাচ্ছি তবুও শুনছে না। মা নিজে বারবার বুঝিয়েছি, কিন্তু বাবা তো কিছুই শুনছে না। মামা হঠাৎ করে এরকম হয়ে গেল কেন? নাকি মাহির ভাই আর তোর ব্যাপারে কিছু জানতে পেরেছে, সেজন্য তাড়াতাড়ি বিয়ে দিতে যাচ্ছে? আমি জানি না কিছু, আর জানতেও চাই না। শুধু এটা জানি, যাকে ভালোবাসি তাকে না পেলে আর কারোর সাথে নিজের জীবন জড়াবো না, ব্যাস। বুঝি না কিছু। সবার বাবা মাই কেন নিজের সন্তানের পছন্দের বিরোধিতা করে? আজ কয়েকদিন ধরে তোর মিন্টু ভাইকে নিয়ে আন্দোলন চলছে। শুধু রুমু আপু আর দুলা ভাই আমার পক্ষে কথা বলছে, এছাড়া বাকিরা আমার বিরুদ্ধে। যদি ওই রকম হয় তাহলে পালিয়ে যাব, কারণ নিজের ভালো নিজেকেই দেখতে হবে। আজ তারা তাদের ভালোর জন্য আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চায়। তারা বাবা মা হয়ে যদি সন্তানের ভালো মন্দ না বোঝে, তাহলে আমি কেন বুঝবো বল? আমি নিজেই তো ফেঁসে আছি, তোমাকে কি বলবো বলো দেখি। যাই হোক, দেখা তো হচ্ছেই, বাকি কথা তখন সামনাসামনি বসে হবে। ঠিক আছে, তাহলে ও বাড়িতে যা, রাখছি এখন। ভালো থেকো ঝুমু আপু। কলটা কেটে দিয়ে কিছুক্ষণ শুয়ে আরাম করে নিয়ে আবারও বেরিয়ে গেল। আস্তে ধীরে হেঁটে যাচ্ছে আর আশপাশটা মনোযোগ দিয়ে দেখছে। জীবনে যে জায়গাগুলোতে বেশি সময় পার করেছে সেসব জায়গায় গিয়ে একটু করে বসে এলো। স্কুলের পাশে একটা পুকুর পাড় আছে, বিকেলবেলা সেখানে অনেক মানুষই সময় কাটাতে যায়। মানহাও সেখানে গিয়ে একপাশে চুপটি করে বসে চেয়ে রইল পুকুরের টলটলে পানির দিকে। হঠাৎ পিছনে কারো পায়ের শব্দ পেয়ে চমকে পেছনে ফিরে তাকালো। মানহার দিকে প্রশ্নসূচক চোখে তাকিয়ে আছে মাহির। কিছু না বলে পুনরায় মাথা ঠিক করে নিল। মাহির মাঝখানে কিছুটা ফাঁক রেখে বসেই প্রশ্ন করলো, একা একা এখানে কি করছিস? মানহা শান্ত গলায় উত্তর দিল, কি করছিস সেটা দেখতেই পাচ্ছ। তুই জানিস না এই সময় এখানে বাজে ছেলেপেলেরা আড্ডা জমায়? সেসব জানার প্রয়োজন নেই আমার, কারণ আমি কারো কোলে চড়ে বসে থাকবো না। আমি আমার মতো, তারা তাদের মতো। সবাই দেখবে যে। দেখলে দেখুক, তাতে তোমার কি? তুমি তো আমায় ভালোবাসো না, তাহলে এত দরদ প্রকাশ করছো কেন মিহির ভাই? আমি তো খুব খারাপ, তাই আমাকে ভালোবাসো না, আমি জানি তো সেসব। এক কাহিনীর মধ্যে অন্য কাহিনী টেনে আনবি না কিন্তু মানহা। আচ্ছা মিহির ভাই, একটা কথা জিজ্ঞেস করব? তুই আবার অনুমতি নেওয়া শুরু করলি কবে থেকে সেটা আগে বল। থুর ছাই, বলবোই না। আচ্ছা বল, কি বলবি? যদি আমি কখনো হারিয়ে যাই তবে কি খুঁজবে আমায়? বুকের ভিতর ধপাস করে উঠল, এ যেন কলিজা ধরে টান দেওয়ার মতো। শান্ত চোখে মানহার দিকে তাকিয়ে ছোট্ট করে বলল, মানেটা খুবই সোজা মিহির ভাই। এই যে যেমন কত মানুষ নিত্য নতুন হারিয়ে যাচ্ছে, তাদের মধ্যে কাউকে খুঁজে পায়, আবার কাউকে ভুলে যায়। তুমি কোনটা করবে? সেটা এই সময় বলা সম্ভব না, কারণ ভালো সময় বসে খারাপ সময়ের স্বাদ বোঝা যায় না। ধরো এমন সময় এসেছে, তখন? তেমন সময় আসুক, তারপর বলবো। আমাকে নিয়ে তোমার মনের কোণে কোনো অনুভূতি নেই? আসলে কি জিনিস মানহা, আমরা কখনো কখনো মন প্রাণ দিয়ে যা কিছু বলতে চাই তা অনেক সময় বলা হয়ে ওঠে না। অবশ্য তার পেছনে কিছু কারণ থেকে থাকে, তাই আমাদের মন বলে এক কথা আর মুখ বলে অন্য কথা। তোমার মন কি বলতে চায় সেটা শুনতে চাই আমি। মনের কথা মনেই থাকুক, সব কথা বলতে নেই, কিছু কথা থাকুক মনের কোণে। তুমি কখনোই বুঝলে না আমায়। মাঝে মাঝে তো নিজেকেই বুঝতে পারি না, আর তো তোকে বুঝবো। অবহেলা করছো? তার যে সাধ্য নেই। তবে ভালোবাসো না কেন?
চাইলেও এর উত্তর দিতে পারবো না। অপেক্ষা করব। বাড়িতে চলো। আর একটা সেকেন্ড বসলো না মানহা, সোজা উঠে বাড়ির পথে হাঁটা দিল। পিছন থেকে মাহির দৌড়ে এসে মানহার পাশাপাশি হাঁটতে শুরু করলো। তবে কারো মুখে কোনো কথা নেই, দুজন দুদিকে মুখ ফিরিয়ে চোখের পানি বিসর্জন দিচ্ছে। অনেকটা পথ হেঁটে এলো, তবুও কেউ কারো মুখের পানি চেয়ে দেখলো না। প্রিয় মাহির ভাই, তুমি যখন এই চিঠিটা পড়ছো তখন আমি বহু দূরে চলে এসেছি, যাকে বলে ধরা চোহার বাইরে। যদিও এর যে আরো দূর, বহু দূর যাওয়ার ইচ্ছে ছিল, তবে পারিনি সেটা করতে। বেশ কয়েকবার নিজেকে শেষ করতে গিয়েও পিছপা হয়েছি, জানি না তার কারণ কি। আজ ভোর রাতে বাড়ি ছেড়েছি, আমি তারই সঙ্গে ছেড়েছি অতি প্রিয় কিছু মানুষ। প্রত্যেকটা দিন যাদের না দেখলে আমার দিনটাই ভালো কাটতো না, আজ তাদের থেকে অনেক দূর চলে এসেছি। আমি ভালোবাসি তোমাকে মাহির ভাই, হয়তো এবার নিয়ে 1000 বার বলা হয়ে গিয়েছে, তবুও তুমি মানলে না, মানতে চাইলে না। আমি সত্যিই জানি না তুমি কেন বুঝলে না আমায়। আমি এটাও জানি না এমন কি করেছি আমি, যার কারণে সব সময় আমার কাছ থেকে দূরত্ব বজায় রেখেছো তুমি। বারবার প্রশ্ন করেও সঠিক কোনো উত্তর পাইনি। যাই হোক, এবার থেকে আর উদ্ভট প্রশ্নের সম্মুখীন হতে হবে না তোমায়। সব সময় শুনতে হবে না হ্যাঁ আমি তোমায় ভালোবাসি। হয়তো এই কথাটা শুনতে শুনতে তোমার কান দুটো ঝালাফালা হয়ে গিয়েছে, তাই না মাহির ভাই? আমি জানি এর উত্তর হ্যাঁ হবে, কারণ আমি নিজেই জানি কতটা বিরক্তি করি তোমায়। এই বিরক্ত করা, উদ্ভট প্রশ্ন করা, এসব আমারও করার ইচ্ছে ছিল না কখনোই। তবে তোমার মুখ থেকে কোনো একটা কথা বের করানোর জন্যই আমাকে এতটা বেহায়াপনা করতে হয়েছে। তবুও আমি ব্যর্থ, শেষ পর্যন্ত হেরে গেলাম। আমি পারলাম না তোমার মুখ থেকে সেই কথাটা বের করাতে। হতে পারে তুমি ভেবেছো আমি তোমার সঙ্গে মজা করি, এসব বিষয়ে তাই সাড়া দাও না। যদি এমনটা ভেবে থাকো তবে তা সম্পূর্ণই ভুল। আমি সুস্থ মস্তিষ্কে তোমায় ভালোবাসি মাহির ভাই। সেদিন মামির মুখে শুনেছি চাকরি বাকরি হোক বা না হোক এবার তোমায় বিয়ে করিয়ে ঘরে বউ আনবেন। তার হয়তো খুব ইচ্ছে হয়েছে ছেলের বউ দেখার, তাই বলছি কি বেশি দেরি না করে তার ইচ্ছেটা পূরণ করে দিও। লাল টুকটুকে একটা বউ এনো। আমার বাবাও উঠে পড়ে লেগেছে আমায় বিয়ে দিতে, জানো। যদিও তিনি প্রথমে বলেছিলেন আমি ভালো রেজাল্ট করলে বিয়ে দিবেন না, আরও পড়াশোনা করার সুযোগ দিবেন, তবে হঠাৎ করেই জানি না কি হলো সব সময় ঘটকের সঙ্গে কথা বলেন, রোজ পাত্র দেখতে যান, আবার তাদের বাড়িতে ডেকেও আমাকে দেখান। আমি অতিষ্ঠ হয়ে উঠেছি, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। তাই তো কাউকে কিছু না জানিয়ে চলে এলাম অচেনা এক শহরের উদ্দেশ্যে। ভালো থেকো তুমি, এবং তোমরা আমাকে খুঁজতে হবে না। বাড়ি ফেরার ইচ্ছে নেই, তবে আল্লাহ চাইলে কোনো একদিন দেখা হলেও হতে পারে। তোমার বিরক্তির কারণ মানহা। গাল বেয়ে দুফোঁটা পানি চিঠি নামক শুকনো কাগজে পড়তেই ভিজে গেল। চোখ থেকে চশমা খুলে চোখ দুটো মুছে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা কি করলি মানহা? এইটুকুর জন্য তুই সবাইকে ছেড়ে গেলি? কিভাবে পারলি এটা করতে? আমার উপর তোর এত অভিমান হয়েছে যে অবশেষে তুই এই কাজ করে ফেললি? সব দোষ আমার। আজ পর্যন্ত আমি কিচ্ছু করতে পারিনি আমার ভালোবাসার জন্য। আমি অসহায়, আমি নিরুপায়, আমি কিছু করতে চেয়েও করতে পারিনি। এবার মনে হচ্ছে আমি একজন মেরুদণ্ডহীন ছেলে মানুষ। পিছন থেকে কেউ একজন মাহিরের কাঁধে হাত রাখলো। চট করেই পিছনে ফিরে তাকালো। মিহি মুচকি হেসে বলল, একটা খুশির খবর আছে ভাইয়া। তুই এটাকে কিভাবে খুশির খবর বলছিস মিহি? মিহি আহমক হয়ে দাঁড়িয়ে রইল, এক হাতে মাথা চুলকিয়ে বোঝার চেষ্টা করলো তার ভাইয়া ঠিক কি বলতে চাইছে, বা হঠাৎ এরকম কথা কেন বলল। মিহি তো মাথাকে ভালোবাসেই, তবে সেটা এভাবে বলার কি আছে? মাথায় কিছু ঢুকছে না। 1 মিনিটের মতো চুপ থেকে জিজ্ঞেস করলো মিহি, তুমি এটা কি বললে ভাইয়া? মানহা তো আমার খুব প্রিয় একজন মানুষ, তবে এখানে সেই কথা আসছে কেন? তুই নিজেই তো বললি খুশির খবর আছে। হ্যাঁ আছে বলেই তো বলছি, এমনি এমনি তো বলিনি। মানহার চলে যাওয়াটা তোর কাছে খুশির বলে মনে হচ্ছে? মানেটা কি ভাইয়া? কি সব বলছো তুমি? মানহা চলে গিয়েছে মানে? তুই জানিস না? না, আমি তো কিছু জানি না এই ব্যাপারে। এটা পর তাহলে বুঝতে পারবি। আর হ্যাঁ, এই বিষয়ে কাউকে কিছু বলার দরকার নেই, আশা করি বুঝতে পেরেছিস। মাহিরের হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলো। ওদিকে মাহির হুড়মুড়িয়ে বেরিয়ে গেল। পড়া শেষে ধপ করে বিছানায় বসে পড়ল মিহি। এটা কি হলো?
মানহা কি করে করলো এমনটা? আজ এত ভালো একটা দিন, তার মধ্যে কি হয়ে গেল? আল্লাহ, এবার কি হবে? কোথায় কার কাছে গিয়েছে কে বলতে পারবে? এর জন্য ফুপু ভাইয়াকে দায়ী করবে না তো? কি হবে বুঝতে পারছি না। চিঠিটা ভাঁজ করে তোষকের নিচে রেখে দিয়েই দৌড়ে বাইরে এসে এদিক ওদিক মাহিরকে খুঁজলো, তবে পেল না। এই অল্প সময়ের মধ্যে কোথায় গেল? ঘর থেকে মারজান ডাকলেন। মিহি এদিকে না থেকে মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, কিছু বলবে? একটু পানি খাবো, দে না মা। এক গ্লাস পানি এনে মায়ের হাতে দিতেই সবটুকু পানি খেয়ে মারজান বললেন, ওখানে দাঁড়িয়ে এদিক ওদিক করছিলি কেন? এখনই তো ভাইয়া ঘর থেকে বেরোলো, কিন্তু কোথায় গেল সেটাই বুঝতে পারছি না মা। আশেপাশে থাকবে, হয়তো জরুরি কোনো কথা বলার আছে হয়তো। না মা, তেমন কিছু না। চাকরির ব্যাপারে কথা বলেছিলিস মাহিরের সঙ্গে? বলবো যে তার তো সময় হয়নি। সমস্যা নেই, পরে বলিস। চুপটি করে মারজানের পাশে বসলো মিহি। কিছু জায়গা তন্ন করে খুঁজেছে মাহির। সকাল থেকে দুপুর, এখন বিকাল হতে লাগলো। এর মধ্যে অনেক জায়গা ঘুরে দেখা শেষ। তার বিশ্বাস ছিল হয়তো মানহা এখানেই কোথাও লুকিয়ে রয়েছে, তবে তার বিশ্বাস ভুলে পরিণত হলো। প্রচন্ড পরিমাণের রোদ, তার উপর মাথা ভর্তি দুশ্চিন্তা, সবকিছু মিলিয়ে নাজেহাল অবস্থা। কি করবে, তার এই মুহূর্তে ঠিক কি করা উচিত কিছুই বুঝতে পারছে না। খুব রাগ হচ্ছে মান্নার উপর, তার চেয়েও দ্বিগুণ রাগ হচ্ছে নিজের উপর। কিভাবে সব সামাল দিবে কিছুই মাথায় ঢুকছে না। যদি মানহার সঙ্গে খারাপ কিছু হয়ে যায় তখন? হতেই তো পারে। একা একটা মেয়ে, অচেনা জায়গা, মানহা কি পারবে নিজেকে রক্ষা করতে? এক টঙের দোকানে বসে দোকানিকে এক কাপ চা দিতে বলে আশপাশটা পরখ করে দেখলো। হঠাৎ মনে হলো মানহার কাছে ফোন আছে। চটজলদি প্যান্টের পকেট থেকে নিজের ফোনটা বের করে খুঁজে মানহার নাম্বার বের করে মনে খুব আশা নিয়ে কল দিয়ে কানে ধরতেই আশা নিরাশায় রূপান্তরিত হলো। মানহার ফোন বন্ধ। একবার, দুবার, তিনবার চেষ্টা করেও কিছু হলো না। পুনরায় ফোনটা পকেটে ভরে দোকানের হাত থেকে চা নিয়ে তাতে একটা চুমুক দিল। জানালার পাশের সিটটায় বসেছে মানহা। বাতাস এসে চোখ দুটোর উপর আছড়ে পড়ছে। মানহা তার পুরো মুখ ঢেকে রেখেছে, শুধু চোখ দুটো খোলা আছে। অনবরত পানি ঝরছে। পুরো পথ কাঁদতেই এসেছে, আর কিছুটা পথ বাকি আছে। ঝুমুর দেওয়া ঠিকানা মতোই যাচ্ছে সে বাড়ি থেকে। বেরোনোর সময় ফোনটা বন্ধ করে রেখেছে। নিজের গন্তব্যে পৌঁছে নতুন সিম কিনে ফোন খুলবে। দ্রুত গতিতে গাড়ি ছুটে যাচ্ছে, আর মাত্র কিছুটা সময় পার হলেই পৌঁছে যাবে মানহা নিজের বাড়িতে। আত্মীয়দের বাড়িতে, আশেপাশের সবখানে খুঁজেও মেয়েকে পেল না। একের পর এক এখানে ওখানে কল দিয়ে যাচ্ছে, তবে কেউ সঠিকভাবে বলতে পারছে না মানহা কোথায় আছে। রুনা অচেতন অবস্থায় পড়ে আছেন মেঝেতে। মিজান কিছু মানুষকে দিয়ে খুঁজতে পাঠিয়েছেন। কোনো দিশকুল না পেয়ে মাহিরকে কল দিয়ে দ্রুত আসতে বললেন। মিনিট 5 হলো বাস থেকে নেমেছে। আশেপাশে অনেক মানুষের ভিড়। একটা দোকান চোখে পড়তেই সেদিকে এগিয়ে গেল। দোকানে ছোট্ট একটা ছেলে বসে আছে। এতটাও ছোট নয়, হয়তো ক্লাস 8-9-এ পড়ে। মানহা পরখ করে দেখলো এই ছেলেটা ছাড়া আর কেউ নেই দোকানে। মানহা একটু সামনে এগিয়ে গিয়ে ছোট্ট সুরে বলল, ভাই, আমাকে একটা সিম দিতে পারবে? আমি এতটা ভালো বুঝি না, আপনি একটু অপেক্ষা করুন, ভাই এক্ষুনি চলে আসবে। আমার তো অত সময় নেই ভাই, তুমি দেখো না চেষ্টা করে পারো কি না। আর তো দোকান খোলা নেই। ছেলেটা চেয়ার থেকে উঠতেই অন্য একজন এলো। হতে পারে এটাই ছেলেটার ভাইয়া। লোকটা দোকানের ভেতর ঢুকতেই ছেলেটা বলল মানহার কথা। তৎক্ষণাৎ একটা সিম বের করে রেজিস্ট্রেশন করে দিয়ে দিল। মানহা তার দাম চুকিয়ে দিয়ে সিমটা ফোনে সেট করে কিছুটা দূরে এসে ব্যাগ থেকে ডায়েরি বের করে সেখানে থাকা প্রত্যেকটা নাম্বার দেখে শেষের দিকে গিয়ে সেই নাম্বার পেল। ঝটপট নাম্বারটা নিজের ফোনে তুলে ডায়েরিটা সযত্নে জায়গা মতো রেখে কল বসিয়ে দিল। ওপাশের মানুষটা হয়তো এই কলের অপেক্ষায় ছিল, তাই তো কল আসা মাত্রই রিসিভ করলো। চটজলদি মানহা বলে উঠল, এই ঝুমু আপু, আমি সেখানে পৌঁছেছি যেখানে তুমি আসতে বলেছিলে। ঠিক আছে, তুই ওখানেই দাঁড়া, আমি 5 মিনিটে আসছি। এসো। চুপচাপ সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো মানহা। মাহির এসে রুনাকে মেঝে থেকে তুলে বিছানায় শুইয়ে মাথায় পানি ঢালছে। বারান্দায় পায়চারি করছেন মিজান। মেয়ের জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে, তবে রাগটাও বেশ চড়া। এ সময়ে হাতের কাছে মানহাকে ফেলে খুন করে ফেলতেন একদম। রুনা চেতন হয়েছে, আস্তে ধীরে উঠে বসে মাহিরকে দেখেই কাঁদতে কাঁদতে বললেন,
বাবারে, আমার মানহা কোথায়? আমার মানহা কেন আমাদের ছেড়ে গেল? সব জায়গা খোঁজা শেষ, কোথাও নেই। এবার কি হবে? আর কোথায় খুঁজবো ওকে? সব কিছু তো ঠিকই ছিল, হঠাৎ কি হলো মেয়েটার? আমরা কি এমন অপরাধ করেছি যার কারণে বাড়ি ছাড়তে হয়েছে? খুঁজে দে মাহির, আমার মেয়েকে তুই খুঁজে দে। আমি থাকতে পারবো না আমার মেয়েকে ছাড়া। মা হারিয়েছে 2 দিন হয়নি, এরই মধ্যে মেয়ে? না না, আমার মানহাকে এনে দে, যেখান থেকেই পারিস খুঁজে এনে দে তোরা। রুনার পাশে বসলো মাহির। এর মধ্যে মিজান ঘরের ভিতর ঢুকে এসে রাগান্বিত গলায় রুনার উদ্দেশ্যে বললেন, আমার মান সম্মান রইল না রুনা, শুধু তোমার মেয়ের জন্য এমন কার্যকলাপের জন্য আমার সব শেষ। এলাকায় জানাজানি হয়ে গিয়েছে মানহা কোনো এক ছেলের হাত ধরে পালিয়েছে। তুমি একটা কথা ভালো করে শুনে রাখো, তোমার মেয়েকে আমি খুঁজে বের করবই। তারপর যে ওর কি অবস্থা করব আমি, তা তোমার কল্পনাতেও নেই। জিন্দা কবর দিব। মেয়েটা কোথায় আছে, কি করছে, বিপদে পড়েছে কিনা তার নেই ঠিক। তুমি আসো মান সম্মান নিয়ে, একটা বার নিজের মেয়েটার কথা চিন্তা করলে না? কেমন বাবা তুমি? হতেও তো পারে কারো পাল্লায় পড়েছে, বা কেউ তাকে বোকা বানিয়েছে। শোনো রুনা, তোমার মেয়ে এতটাও ছোট বা অবুঝ নয় যে তাকে কেউ বোকা বানাবে, আর সে বোকা হবে। মানহা সব কিছু ইচ্ছে করেই করেছে। মিজান তার পাঞ্জাবির পকেট থেকে একটা কাগজ বের করে রুনার দিকে ছুঁড়ে দিয়ে কাঠিন্য গলায় বললেন, প্রথমে ভেবেছিলাম হয়তো সত্যি কোনো বিপদে পড়েছে আমাদের মেয়ে, তবে এটা পড়ার পর আসলে ব্যাপারটা জানতে পারি। ওকে খোঁজার জন্য কত মানুষ দূরে পাঠিয়েছি জানো তুমি? একজন বাবা তার সন্তানের জন্য কতটা দুশ্চিন্তা করে তা যদি সন্তানরা বুঝতে পারতো, তবে এমন কাজকর্ম কখনোই করার সাহস পেত না। সকাল থেকে এখন পর্যন্ত আমার উপর দিয়ে কি কি গিয়েছে তা আমি বেশ ভালো করে টের পেয়েছি। একটু আগ পর্যন্ত আমার লক্ষ্য ছিল মানহাকে খুঁজে বের করা, তবে এই মুহূর্তে আমি নতুন করে সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে না কখনো ওকে খোঁজার চেষ্টা করব, আর না ওকে ফিরে এলে কোনো সম্পর্ক রাখবো। মোট কথা আজকের পর থেকে মানহার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। রেগে মেগে ঘর থেকে বেরিয়ে গেলেন মিজান। এতক্ষণ মাহির নিশ্চুপ, মুখে কোনো কথা নাই। মাহির কাগজটা হাতে নিয়ে গলা খাকারি দিয়ে পড়তে শুরু করলো। আমি জানি বাবা, আমি এতদিন তোমার কাছে যতটা প্রিয় ছিলাম, আজকের এই ঘটনার পর থেকে আমি ঠিক ততটাই অপ্রিয় হয়ে যাব। এমনকি আমি এও জানি তুমি কিংবা মা কখনো আমায় ক্ষমা করবে না। আর ক্ষমা করবেই বা কি করে? আমি তোমাদের সঙ্গে যা করেছি, এরপর আমাকে বিশ্বাস বা ভরসা কোনোটাই করতে পারবে না। যদিও করো, তবে পুরোপুরি বা মন থেকে করতে পারবে না। তোমাকে বা মাকে দুঃখ দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না আমার। আমি এটাও চাইনি কখনো আমার জন্য তোমাদের মান সম্মান ধুলোয় মিশে যাক। তবে কি জানো বাবা, তুমি প্রতারণা করেছো আমার সঙ্গে, সেটা একদমই ভালো লাগেনি। তুমি আমার কথা দিয়েছিলে আমাকে পড়াশোনা করার সুযোগ দিবে, এমনকি আমার অনুমতি ছাড়া বিয়ের পাকা কথা দিবে না। তুমি তোমার কথা রাখোনি বাবা। রোজ রোজ ঢং সাজিয়ে আমাকে পাত্রপক্ষের সামনে বসিয়েছ। শুধু তাই নয়, শেষমেশ তুমি আমার বিয়ে পর্যন্ত পাকা করে নিলে, অথচ মাকে বা আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না। আমার খারাপ লেগেছে। আমার বাবা কিনা আমার সঙ্গেই এমনটা করবে বলে ভেবেছে। তুমি আমায় না জানিয়ে এত কিছু করলেও আমি তোমারই মেয়ে। যদি জীবনে বিয়ে শাদী বা কোনো বড় ধরনের কাজ করতে যাই, তবে সর্বপ্রথম তোমার আর মার অনুমতি নিব। আমার এসব করার পিছনে কারো হাত নেই, আমি স্ব ইচ্ছাই করেছি। এসব আমার বাঁচতে ইচ্ছা হয়েছিল, তাই বেঁচে গেলাম। আর হ্যাঁ, খুঁজতে হবে না আমায়, শুধু দোয়া করো যেন নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি। ভালো থেকো বাবা, মাকে দেখে রেখো। কোনো একদিন ফিরবো হয়তো। সব কিছুর জন্য আমি দুঃখিত বাবা মা। রুনা মাহির দুজনেই চরমভাবে অবাক হয়ে গিয়েছে। এই কি লিখেছে মানহা? রুনার দিকে অবাক চোখে তাকিয়ে মাহির বলল, ফুপা এমনটা করতে পারে? আমার তো বিশ্বাস হয় না ফুপু। তবে কি মানহা বানিয়ে লিখেছে? না না, মাহির আমার মেয়ে, আর যাই হোক কারো ওপর মিথ্যে দোষারোপ করবে না, এটা আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি। এবার আমার হিসাব মিলেছে। আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি তোর ফুপা আমার কাছ থেকে লুকিয়ে ফোনে কথা বলে। একদিন তো আমি শুনেই নিয়েছিলাম কারোর সঙ্গে ফোনে বিয়ে নিয়ে কথা বলছে, তবে সবটা পরিষ্কার ছিল না আমার কাছে। সেদিন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তিনি উত্তর দিয়েছে কেউ নাকি তাকে বিয়ের দাওয়াত দিয়েছে, সেই বিষয়ে কথা বলছিল। আমি আন্দাজ করতে পারিনি এমন কিছু করবে।
তুমি চিন্তা করো না ফুপু, আমি খোঁজখবর নিয়ে দেখছি কোথায় আছে মানহা। রুনা কিছু বললেন না। মাহির হাত থেকে কাগজটা রেখে বেরিয়ে গেল ঘর থেকে। বিশাল বড় এক বিল্ডিং এর সামনে এসে রিক্সাটা থামতেই চট করে ঝুমু নেমে গিয়ে মানহার লাগেজটা নামিয়ে ভাড়াটা মিটিয়ে দিল। মানহা নামতেই রিক্সাওয়ালা চলে গেলেন। মাথা উঁচিয়ে নিচ হতে উপর পর্যন্ত পরখ করে দেখলো। ঝুমু মানহার কাঁধে হাত রেখে মুচকি হেসে বলল, এখানে সব মেয়েরা থাকে, আমি এখানেই থাকি, তবে তোর আর আমার থাকার জায়গাটা আলাদা হবে, কারণ আমি তোর বড়। এখানে সব কিছু ভাগ করা, যেমন আমরা বড়রা যারা আছি তারা আলাদা থাকি, আবার আমাদের থেকে বড় যারা বা এখানে থেকে চাকরি করে তারা আলাদাভাবে থাকে, তাদের মতো নতুন ছোট যারা তারাও আলাদাই থাকে। তবে কি জানিস, এখানে থাকার অনেক সুবিধা আছে। সবচেয়ে বড় যে ব্যাপারটা, এখানে কোনো ছেলে মানুষের আনাগোনা নেই, কোনো ছেলে মানুষ ভেতরে ঢুকতে পারে না। শুধু সেটাই না, এখান থেকে প্রত্যেকটা ছাত্রীর হাত খরচ, পড়াশোনার খরচের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেন। এই চাকরির প্রস্তাব সবাইকে দেওয়া হয়, আজ বাজে কাল তোকেও দেওয়া হবে। তবে কেউ কেউ করতে চায় না বা করে না, কারণ তারা ধনী বাবার মেয়ে। এই যে দেখ, আমি শুরু থেকেই করে আসছি, আমার এখানে থাকা, খাওয়া, হাত খরচ সব হয়ে যায়, আর বাবা যা টাকা দেয় তা অমনিই থেকে যায় আমার কাছে। তবে কলেজের পাশাপাশি চাকরি বাকরি করাটা একটু কঠিন হয়ে যায়, এছাড়া ভালোই আছে। এটা তো খুবই ভালো সুযোগ ঝুমু আপু, আমি অবশ্যই করব। তাছাড়া হাতে করে বেশি টাকাও নিয়ে আসিনি, আমার কাছে যা ছিল তা নিয়েই চলে এসেছি। এইটুকু দিয়ে তো আর সব কিছু হবে না। তুই সেসব নিয়ে ভাবিস না, কারণ এখানে তোর বড় বোন আছে। আমি তোকে সবসময় নিজের ছোট বোনের মতোই স্নেহ করছি, সেটা তোর থেকে ভালো আর কেউ বলতে পারবে না। শেষ পর্যন্ত তোর জন্য এমন একটা কাজ করতে বাধ্য হলাম। আমি জানি না সবটা জানাজানি হলে মামা মামি বা আমার বাবা মা কি হাল করবে আমার। আমি তো শিশু নই, তাছাড়া তুমি তো আমাকে অপহরণ করনি, আমি নিজের ইচ্ছেতেই এখানে এসেছি। তুমি ভেবো না এসব নিয়ে, আমি আছি তো। হ্যাঁ, তুই তো আছিস, তবে যদি পাল্টি মারিস তাহলে আমি শেষ। কি যে বলো তুমি ঝুমু আপু। আচ্ছা চল ভেতরে যাই। মানহাকে সঙ্গে নিয়ে 5 তলায় এসে সবাইকে ডেকে একসঙ্গে জড়ো করে মানহাকে দেখিয়ে দিয়ে উচ্চস্বরে বলল, ও হলো আমার ছোট বোন, বান্ধবীও বটে। ওর নাম মাহামিন মানহা, ডাকনাম মানহা, সবাই ওকে মানহা বলেই ডাকতে, তোমরাও ডাকতে পারো। তোমাদের নতুন সদস্য, যদিও তোমরাও সবে মাত্র এসেছো, বেশি দিন হয়নি। তবে আজ থেকে সবাই একসঙ্গে থাকবে এবং একসঙ্গে কলেজে যাবে। সবসময় চেষ্টা করবে একে অপরের সঙ্গে মানিয়ে নিতে। আর মানহা, তোকে বলছি, আমি জানি তুই খুবই মিশুকে একটা মেয়ে, তাই সহজেই সবার সঙ্গে মিশে যাবে। এখানে যারা আছে তারাও খুব ভালো, আর আমি তো আছি। 3 তলায় কোনো সমস্যা হলে বা কিছু প্রয়োজন হলে আমার কাছে যাস বা কল দিস, কেমন? ধন্যবাদ তোমাদের। মানহা, তুই ভেতরে গিয়ে গোসল করে নে, একটু পরেই খালা খাবার নিয়ে আসবেন। আর হ্যাঁ, তোমরা ওকে নিয়ে ওর বেডটা দেখিয়ে দাও, কোথায় কি করতে হবে এবং কোথায় কি আছে সব ভালো করে বুঝিয়ে দিও, কেমন? ঝুমু চলে গেল। ওরা সবাই মানহাকে ভেতরে নিয়ে গিয়ে সবটা দেখিয়ে দিল। ওদের সবার মধ্যে থেকে একটা মেয়েকে প্রচুর ভালো লাগলো মানহার। মেয়েটার কথাবার্তা, আচার আচরণ অনেকটাই মানহার মতন, খুব সহজেই মিশে যায় মানুষের সঙ্গে। মেয়েটা দেখতে যেমন মিষ্টি, তার নামটাও মিষ্টি। পুরো নাম কামরুন্নাহার মিষ্টি, সবাই মিষ্টি বলেই ডাকে। খুব ক্লান্ত লাগছে তোমার? আসলে এতটা পথ জার্নি করে এসেছি তো, তাই একটু খারাপ লাগছে। বুঝলাম, কিন্তু তোমার সঙ্গে বাড়ি থেকে তোমার বাবা মা বা ভাই আসেনি? ভাইয়া নেই আর বাবা মা কেন আসেনি সেসব পরে বলবো, আপাতত ফ্রেশ হয়ে আসি। তুমি শুধু আমাকে ওয়াশরুমের দিকে একটু নিয়ে যাও। আসলে প্রথম দিন, তার উপর মাথা ভর্তি দুশ্চিন্তা, সব মিলিয়ে খুবই বাজে অবস্থা। ঠিক আছে, এসো আমার সঙ্গে। তবে একটা কথা, তুমি আমাকে তুই করে বলতে পারো, কারণ তোমায় দেখে বোঝা যায় আমাদের বড় তুমি। এত দুশ্চিন্তার মধ্যেও হো হো করে হেসে উঠল মানহা। তা দেখে মিষ্টি জিজ্ঞেস করলো, কি ব্যাপার, হাসলে যে? তোরও দেখে আমার মতো শকুনের চোখ। আমিও এক দেখাতেই বলে দিতে পারি মানুষটার বয়স কত হতে পারে বা তার মন মানসিকতা কেমন হতে পারে। তার মানে আমি যেটা বলেছি সেটাই ঠিক? একদম। আমি 2 বার এসএসসিতে ফেল করেছি, তবে বয়স যাই হোক, এখন আমরা একই ব্যাচে, তাই তুমি না বলে তুই করেই বলবি, বুঝলি? ঠিক আছে, বুঝলাম, এবার তো যা।
মানহার লাগেজ থেকে পরনের জন্য জামা কাপড় বের করে মিষ্টির সঙ্গে গেল। মানহা গোসল সেরে চুলগুলো মুছতে মুছতে নিজের বেডের কাছে আসতেই চমকে উঠল। বেডের উপর একটা ট্রে রাখা, তাতে বিভিন্ন ধরনের বিস্কুট, সাথে কিছু ফলমূল। আশেপাশে তাকিয়ে দেখলো মিষ্টি নেই, তাই একজনকে জিজ্ঞেস করতেই পেছন থেকে মিষ্টি বলে উঠল, এখানে আমি। চট করেই পেছন ফিরে তাকালো মানহা। মিষ্টির হাতে একটা কাচের গ্লাস, তাতে শরবত জাতীয় কিছু আছে। ধীর পায়ে মানহার দিকে এসে গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, এই নে, এক চুমুকে এটা শেষ কর। এতে কি আছে? দুধ আর আনারস দিয়ে জুস বানিয়েছি, খেয়ে ঘুমা। আসতে না আসতেই উপরে পাঠানোর চিন্তা ভাবনা করছিস? আরে বাবা, এটা তুকমার শরবত, খা, শরীরটা ঠান্ডা হবে, ভালোও লাগবে। আর ওগুলো? আসলে খালা কখনো কখনো খুব দেরি করে খাবার দেন, তাই মা এগুলো সঙ্গে করে দিয়েছে, যাতে খিদে পেলেই খেতে পারি। তুই ঝটপট করে খেয়ে নে সব। ঝুমু আপু তো বললো একটু পরেই খেতে দিবেন, তাহলে অযথা এগুলো খেয়ে কি করব? তুই এসব রেখে শুধু শরবতটা দে। চুপচাপ খেয়ে নে, খালা আসতে দেরি আছে। মিষ্টির হাত থেকে গ্লাসটা নিয়ে পাশে রেখে জড়িয়ে ধরল তাকে। না চাইতেও হু হু করে কেঁদে উঠল মানহা। মাথাটা উঁচিয়ে চোখের পানি মুছে দিয়ে বেডের উপর বসিয়ে নিজের হাতে একটু একটু করে সবকিছু মুখে তুলে খাওয়ালো মিষ্টি। সবশেষে শরবত খাইয়ে বেডের উপর থেকে জিনিসপত্রগুলো সরিয়ে শুইয়ে দিল। একসঙ্গে অনেকগুলো ফ্যান চলছে, সেই সঙ্গে সবেমাত্র গোসল করে এসেছে। হালকা শীত লাগছে। মিষ্টি সেটা বুঝতে পেরে মানহার পাশ থেকে উঠে গিয়ে নিজের বেড থেকে একটা কাঁথা এনে মানহার গায়ের উপর দিয়ে পুনরায় মাথার কাছে বসে হাত বুলিয়ে দিতে লাগলো। মানহা লম্বা শ্বাস ছেড়ে ভাবলো, কিভাবে একটা মানুষ এতটা ভালো হতে পারে। হাতে গোনা কয়েকটা ঘন্টা কত হয়েছে, এর মধ্যে এত যত্ন, এত মায়া, এত ভালোবাসা। দুনিয়ায় কত রকমের মানুষজন আছে, এখানে আরো অনেকেই আছে, তবে তারা একবার সব দেখিয়ে দিয়েই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আর খোঁজ নিতে আসেনি কেউই। মাহিরকে ভালোবাসা থেকে এখানে পালিয়ে আসা সবকিছুই এক এক করে বলল মিষ্টি। চুপচাপ মনোযোগ দিয়ে সবকিছু শুনতে লাগলো। নতুন শহর, নতুন জায়গা, নতুন সব মানুষ, সবকিছু নতুন হলেও চোখ দুটো আজও সেই পুরনো মানুষটাকে খুঁজে বেড়ায়। আজ এত মাস পরেও একটা মুহূর্তের জন্য ভুলতে পারেনি সেই গম্ভীর মেজাজের কাঠখোট্টাটাকে। এতগুলা দিন, এতগুলা মাস প্রিয়জনদের ছাড়া কাটিয়েছে, পথঘাটে সবসময় চোখ দুটো খুঁজেছে তাদের। কখনো কখনো আবার এমনও হয়েছে পেছনে দেখে নিজের আপন মনে হয়েছে, তৎক্ষণাৎ ছুটে গিয়ে মুখটা দেখে ছোট্ট মনে এক পাহাড় সমান দুঃখ পেয়েছে। শুকনো চোখ জোড়া ভিজে গিয়েছে। এমন কত রাত অতিবাহিত হয়েছে, আপনজনদের ছবি বুকের সঙ্গে জড়িয়ে ডুকরে কেঁদেছে। কাঁদতে কাঁদতে প্রচণ্ড মাথা ব্যথায় ভুগেছে। আবার মাঝে মাঝে এমনও হয়েছে রাত ফুরিয়েছে, তবে তার চোখে ঘুম আসেনি। শত চেষ্টার পরেও ঘুমপড়িরা দেখা দেয়নি তার চোখে। এই 15-16 মাসে অনেকটাই এগিয়ে গিয়েছে নিজের লক্ষ্যে। কলেজে ভালো ছাত্রী হিসেবে গণ্য হয়েছে, ঠিক তেমনই কর্মস্থলেও নিজের বুদ্ধি, আত্মবিশ্বাস, আত্মসম্মান এবং সুন্দর মন মানসিকতার প্রমাণ পেয়েছে সবাই। এক কথায় বলতে গেলে গ্রামের সেই চঞ্চল মেয়েটাকে দালান কোঠার শহরে এসে সবার মধ্যমণি হয়ে উঠেছে কোনো কারণবশত। একদিন কলেজ বা অফিস না গেলেই সবাই কেমন যেন হা হুতাশ করে। আজ শরীরটা খারাপ থাকায় কলেজে যায়নি মানহা। অফিসে যাবে না বলেও ঠিক করেছে। ঘুম ভেঙেছে খানিকক্ষণ আগেই, কিন্তু এখনো বিছানা ছেড়ে ওঠেনি। মিষ্টি দু হাতে দুটো কফি নিয়ে এসে মানহার বেডের উপর বসতেই তার হাত থেকে একটা কফি হাত বাড়িয়ে যেই মানহা নিতে যাবে, চট করে নিজের হাত পিছিয়ে নিয়ে মিষ্টি বলল, কাছর, এখন কি মুখ না ধুয়ে কফি খাবি নাকি? যা চটপট করে মুখ ধুয়ে আই। আরে বাবা, একদিন মুখ না ধুয়ে খেলে কি এমন ক্ষতি হবে বলতো? মুখ ধুয়ে খেলে তোর কি এমন ক্ষতি হবে সেটা আগে বল। আমার শরীরটা ভালো লাগছে না, কপালে হাত দিয়ে দেখ, হালকা জ্বর এসেছে। এর মধ্যে এভাবে কফি খেলে আরো বেশি জ্বর আসবে, বুঝলি? আস্তে ধীরে বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে এলো। মিষ্টি কফিটা এগিয়ে দিয়ে মুচকি হেসে বলল, এবার ঠিক আছে, নে খা। মানহা কফিতে একটা চুমুক দিয়ে তৃপ্তির শ্বাস ছেড়ে বলল, এবার ঠিক আছে না?
তোর হাতের কফি প্রত্যেকটা মুহূর্তে মিস করি দোস্ত। আমার মাথা ব্যথা, এমনকি আমার যে কোনো অসুখের ওষুধ তোর এই কফি। যখন আমরা আলাদা হয়ে যাব তখন যে কি করে থাকবো কে জানে। তখন তোর কফি বানানোর জন্য আমাকে কাজে রাখিস, মাস শেষ হলে বেতন দিবি আর আমি তোর জন্য প্রতি সেকেন্ডে সেকেন্ডে কফি বানিয়ে দিব। আমারও তো টাকা নেই, তুই বরং এমনিতেই বানিয়ে দিস। সে না হয় দিব। ঝুমু আপুর খবর কি রে, কোথায় আছে এখন? সেদিনের পর থেকে ঝুমু আপুর ফোন বন্ধ। আমি প্রতিদিন 2-1 করে কল দিই, কিন্তু সে বন্ধই বলে। কিন্তু যাওয়ার সময় তো বলে গেল যোগাযোগ করবে তোর সঙ্গে। কি জানি ভাই, কোনো ঝামেলা হলো কিনা বুঝতেই পারছি না। ঝামেলা তো অবশ্যই হবে, দেখলি না তার বাবা মা এসে কি কি বলে গেলেন। প্রচন্ড পরিমাণে রেগেছিলেন তারা। রাগ করারই কথা, আমি দেখিনি তাদের, কারণ আমি লুকিয়েছিলাম। যদি ফুপা ফুপি দেখতে পেতেন আমায়, তবে পরিস্থিতি খুবই ভয়াবহ হতো। ঝুমু আপু যার সঙ্গে গিয়েছে তার নাম যেন কি? মিন্টু ভাই খুব ভালো একজন মানুষ, জানিস? তাকেও চিনিস তুই? ধুর, কি যে বলিস না, মিন্টু ভাই তো আমাদের বাড়ির পাশেই থাকে। ছোটবেলা থেকে যথেষ্ট আদর করে আমাকে। মিহিকে সব সময় আমাদের বিপদে আপদে সাহায্য করেছে। আমি যখন যা করেছি সব কিছুই তাকে জানিয়েছি। তবে এই ব্যাপারটা ছাড়া, কারণ মিন্টু ভাই আর মিহির ভাই খুব ভালো বন্ধু। আমি যদি একবার বলতাম আমি পালিয়ে আসব বা এসে এখানে থাকবো, তবে সে কবেই মিহির ভাইকে বলে দিত, আর সে এসে আমায় ঠুস ঠাস দুটো লাগিয়ে নিয়ে যেত এখান থেকে। লোকটা হয়তো একটু বেশিই রাগী, তবে তোকে খুব ভালোবাসে, সেটা আমি বুঝতে পারি তোর কথাতে। তাহলে আমি আজ এখানে কেন? তাকে অনেক সময় দিয়েছি, অনেক বুঝিয়েছি। আমি যে কত বেহায়াপনা করেছি তা তুই আন্দাজও করতে পারবি না। আজ যদি সে ভালোবাসতো তাহলে আমাকে ঘরবন্দি আপনজন ছেড়ে পালিয়ে আসতে হতো না। বায়াও নিরুপায় ছিলেন, কারণ তার তখন চাকরি ছিল না। এদিকটাও তো দেখতে হবে। চাকরি থাকলেই বা কি, না থাকলেই বা কি, মানুষের হাবভাব মতিগতি দেখে বোঝা যায় কে কি করতে চায় বা বলতে চায়। তবে যে তার ভেতরে আমি ওরকম কিছু দেখিনি তা নয়। আমি কখনো কখনো অনুভব করেছি তার চাহনি, কথাবার্তা, ব্যবহার, এইসবে আমার ধারণা হয়েছে সে আমায় ভালোবাসে। তবে আশ্চর্যের বিষয় এইটাই, পরক্ষণেই আমার ধারণা ভেঙে চুরে তছনছ করে দিয়েছে সে। ভাগ্যের করুণ পরিহাস, আমি যেদিন বাড়ি ছেড়েছি সেদিনই তার চাকরির চিঠি এসেছে। 2-3 দিন পর থেকে চাকরিতে যোগদান করেছে। তুই যেমনটা বললি যে তার চাকরি ছিল না বলেই আমার ভালোবাসা স্বীকার করেনি, তাই যদি হতো তবে এতদিন আমরা একসঙ্গে থাকতাম, তাই না? সেটা তো অবশ্যই। আমি একটা কথা বলছি শোন, তুই বরং ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা কর। না রে, আমি যখন এখানে এসেছি তখনই মামির মুখে বলতে শুনেছি মিহির ভাইকে বিয়ে করাবেন। তোর কি মনে হয় এখনো বিয়ে করাননি? হতে পারে ভাইয়া রাজি হয়নি, তোর জন্য অপেক্ষা করছে। তেমন হলে একদিন আমাকে খুঁজে বের করে নিব। আমি বিদেশে যাইনি, বাংলাদেশেই আছি, বুঝলি? চাইলেই আমার কাছ পর্যন্ত আসতে পারতো। আর আমার সামনে তো কয়েকবার বলেছে তার প্রেমিকা আছে, হয়তো দেখ গিয়ে তার জন্যই অপেক্ষা করছে। এমনও তো হতে পারে ভাইয়া তোকে রাগাবেন বলেই এসব বলতেন তোর সামনে। তুই এত ভাইয়া ভাইয়া করিস না তো। তোকে কি কেউ ঘোষ দিয়েছে তার পক্ষ নিয়ে কথা বলতে? না, অবশ্য তেমন হলে ভাইয়াই হয়তো। আচ্ছা আঙ্কেল আন্টি কি অবস্থা? আগে তো ঝুমু আপু সুবাদে জানতে পারতাম তারা কেমন আছে, তবে এখন তো ঝুমু আপু নেই, তাই জানাও হচ্ছে না। আমি কি কথা বলবো? তুই কথা বলতে গেলে সবাই খুব সহজেই বুঝতে পেরে যাবে যে আমি তোকে দিয়ে খোঁজ নিচ্ছি। তবে যাই বলিস মানহা, তুই কিন্তু তাদের সঙ্গে একদম ঠিক করিসনি। আমি জানি যে আমার এইসব করা মোটেও উচিত হয়নি। তারা আমাকে এত ভালোবাসে, স্নেহ করে, আর আমি তাদেরই সঙ্গে এমনটা করতে বাধ্য হয়েছি। সত্যি বলছি, আমার ইচ্ছা ছিল না এগুলো করার। আমার ভীষণ কষ্ট হয়েছে, তবে সেই মুহূর্তে এছাড়া কোনো উপায় ছিল না আমার। আমি অনেক কিছু ভাবতে গিয়েও ভাবতে পারিনি তখনকার পরিস্থিতিটা যে কেমন ছিল তা আমি জানি। বুঝলাম। তুই কি আজ কলেজে যাবি না? না রে ভাই, আজ কোথাও যাব না। তাহলে আমিও যাব না। তোর কি সমস্যা, তুই কেন যাবি না?
আমরা সবাই চলে গেলে তো তোকে একাই থাকতে হবে। তার উপর তোর শরীর ঠিক নেই, তাই আমি বরং তোর কাছেই থেকে যাই। কখনো কিছু প্রয়োজন হলে আমি হাতের কাছে এগিয়ে দিতে পারবো। এত ভালো কেন তুই? তুই ভালো তাই আমিও ভালো। দুজনেই হো হো করে হাসলো। এর মধ্যে একজন এসে মিষ্টির কাঁধে হাত দুটো রেখে বলল, ওরে মনু, তোকে সঙ্গে নিয়ে হাসতে গেলে প্রচুর ভয় লাগে, কারণ তোর হাসির যে ভয়াবহ আওয়াজ, কে জানে কখন বিল্ডিংটা ধসে পড়ে, এরপর সবাই কেল্লা ফাতে। দয়া করে থেমে যা। তোরা কি এখনো ছোট বাচ্চা যে নাম নিয়ে এইভাবে ঝগড়া করছিস? সুরসুর করে দুজন দুদিকে চলে গেল। মানহা আরাম করে বেডে বসতেই ফোনটা বেজে উঠল। চট জলদি ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে দেখলো একটা অচেনা নাম্বার। ধরবে কি ধরবে না ভাবতে ভাবতেই কলটা কেটে গেল। পরক্ষণেই আবার বেজে উঠল। তড়িঘড়ি করে কলটা রিসিভ করে কানে ধরে চুপ করে রইল। ওপাশ থেকে একজন মেয়েলি কণ্ঠে হেসে বলল, আরে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি ঝুমু আপু, এটা আমার নতুন নাম্বার। আগেরগুলো তো বন্ধ, এবার থেকে এটাই সবসময় খোলা থাকবে। তা কেমন আছিস বল? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভেবেছিলাম কে না কে কল দিয়েছে, তবে আমার মনে হয়েছিল এটা তুমিই হতে পারো, তবুও চুপটি করেছিলাম। আচ্ছা যাই হোক, তোমরা কেমন আছো বলো? কি অবস্থা ওদিকের? আর তোমরা এখন কোথায় আছো? একসঙ্গে তো এত প্রশ্নের উত্তর দিব কিভাবে? শোন, এদিকের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, তবে পুরোপুরি হয়নি। আমরা এখন আমাদের বাড়িতেই আছি, বাবা মা মেনে নিয়েছে, তবে ভালো করে কথা বলে না আমাদের সঙ্গে। কিছুক্ষণ আগে তোর মিন্টু ভাইয়ের বাড়ি থেকে কল এসেছিল, তাহলে আমাদের যেতে বলেছেন। আজ নয়, আগামীকাল বিকালের দিকে যাব। যাক, অন্তত একটা ভালো খবর তো পেলাম। কাউকে বলো না কিন্তু আমার কথা। চাপ নিস না, এতদিনে যখন বলিনি আজও বলবো না। মামা মামি এখানেই আছে, তোর কথা বলে বলে খুব কাঁদছিল, আর মামি তো একদমই শুকিয়ে গিয়েছে। অশ্রুসিক্ত হলো মানহা। এক মুহূর্তে তার মন যাচ্ছে ছুটতে গিয়ে বাবা মায়ের সঙ্গে কথা বলতে, নিজের ভুল স্বীকার করে তাদের সাথে সম্পর্কটা ভালো করে নিতে। তবে সম্ভব না সেটা। গাল বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়তেই মুছে দিল নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে বলল, তুমি যে আমার সঙ্গে কথা বলছো তা যেন কেউ না আন্দাজ করতে পারে। আমি বাড়ি থেকে একটু দূরে এসেই কল দিয়েছি তোকে। কলেজ নেই আজ? আছে, কিন্তু যাব না। কেন, কি হয়েছে? শরীর খারাপ নাকি মানহা? হ্যাঁ একটু। আচ্ছা এখন রাখো, নয়তো মিন্টু ভাই তোমায় খুঁজতে খুঁজতে এখানেই চলে আসবে। যা বলেছিস। আচ্ছা তবে রাখ, পরে কথা হবে। নিজের খেয়াল রাখিস বোন। তুমিও। কান থেকে ফোনটা নামিয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ল মানহা। দুপুর নাগাদ একটু ভালো লাগতে শুরু করলো। সেই সুযোগে তাকে টেনে হিঁচড়ে বাইরে হাঁটতে নিয়ে এলো মিষ্টি। তার টানাটানিতে বোরখা পরার সময় পেল না মানহা, তাই ওড়না দিয়ে ভালো করে মুখ ঢেকে নিল। তা দেখে মিষ্টি পা থামিয়ে দাঁড়ালো, কপাল ভাঁজ করে বলল, তোর কি মনে হয় মাহির ভাই এখানে আশেপাশে ঘুরঘুর করছে? মানে বুঝলাম না ঠিক। এই যে তুই বাহিরে বেরোলে চোখ জোড়া বাদ দিয়ে বাকি সব দেখে বেরোস কেন? তুই তো ওরকম পদ্মা করিস না, তবে মাহির ভাইয়া দেখে নিবে তাই এসব করিস। না আসলে ওরকম কিছু না। মিহির ভাই সব সময় চেষ্টা করতো আমায় পর্দায় রাখার, এর জন্য ভীষণ বকাও খেয়েছি। তবে আমি আমার মতো করে চলতেই পছন্দ করতাম, আর আমি করতামও। তাই এইখানে এসে মনে হলো তার কথাটা রাখা উচিত, কেননা মানুষটা এখন আমার কাছে নেই বা আমার নিজের নেই, তবে তার প্রত্যেকটা নির্দেশ মেনে চলার চেষ্টা করছি, এই আর কি। এটা যদি আগেই মেনে চলতি তাহলে সেই মানুষটা খুশি হতো। সে তো কখনো হাসেই না, তাহলে বুঝবো কি করে যে সে খুশি হয়েছে কিনা? তার সামনে একটা খারাপ কাজ করলে মুখটা যেমন করে রাখে, একটা ভালো কাজ করলেও মুখটা তেমন করেই রাখে। আমার খুব ইচ্ছে হয় তোর সেই কাঠখোট্টা মাহির ভাইয়াকে নিজের চোখের সামনে দেখার। আর কোনো দিন আমি দেখতে পাবো কিনা তারই ঠিক নেই। আরে দেখতে পাবি, আজ না হোক কাল ঠিকই দেখা হবে। সে দেখা যাবে। মুখটা কেমন যেন হয়ে গিয়েছে, চল ঝালঝাল কিছু খাই। ফুচকা নাকি ঝালমুড়ি? দুটোই।
খিলখিলিয়ে হেসে উঠল দুইজন। হাঁটতে হাঁটতে সামনে একটা দোকান রেখে সেখানে গিয়ে দাঁড়ালো। একজন এসে দুটো চেয়ার দিয়ে বসতে বলল, তারা চুপচাপ বসে গেল। 2 প্লেট ফুচকা বানিয়ে দুজনকে দিতেই খেতে শুরু করলো। খেয়ে দিয়ে আরো কিছুটা সময় হাঁটাহাঁটি করে ফিরে এলো তারা। দুজনকে দেখেই মন এগিয়ে এসে অভিমানী সুরে বলল, আজ পর্যন্ত এমন কতজন স্যার বা অন্যান্য ছেলেদের জন্য জীবন দিয়েছিস মনে হচ্ছে? আমার এত নরম মাথা না, বুঝলি? ওসব স্যারটারের খাওয়া নেই, বুঝলি? আমার মাহির ভাই সবার সেরা, তার চেয়ে সুন্দর কেউ নেই। আর আমি আজ পর্যন্ত তাকে ছাড়া অন্য কোনো ছেলেদের দিকে তাকিয়েও দেখিনি। মনের অহেতুক কথায় পাত্তা না দিয়ে মানহা আর মিষ্টি চলে গেল। টেবিলের উপর থেকে একটা বই নিয়ে বসে পড়ল মানহা। তার পাশেই শুয়ে চোখের পাতা দুটো বন্ধ করে নিল। কারো পাত্তা না পেয়ে মনে মনে হাজারটা গালি দিয়ে নিজের জায়গায় গিয়ে বসলো। মানহা সেই ব্যাপারটা খেয়াল করে মুচকি হেসে আবার নিজের পড়াতে মন দিল। বেঞ্চে বসে থরথর করে কাঁপছে মানহা। চোখ দুটো দিয়ে অঝরে অশ্রু ঝরছে। বিগত কতগুলো মাস এই মুখটা দেখেনি। রাস্তায় বেরোলেই বারবার শতবার আশপাশটা পরখ করে দেখতো এই মানুষটা ধারে কাছে আছে কিনা। কত শত মানুষের ভিড়ে অবাধ্য চোখ দুটো শুধু এই মুখটাই খুঁজে বেড়াতো। একটা নজর দেখার জন্য রাত ভোর ছটপট করেছে, কেঁদেছে, আল্লাহর দরবারে 2 হাত তুলে চেয়েছে এক নজর তার দেখা পাওয়ার। তবে এভাবে যে দেখাটা হয়ে যাবে সেটা ভাবতে পারেনি সে। মানুষটা আগের চেয়ে বেশ সুন্দর হয়েছে। চোখে চশমা সেই পুরনোটাই আছে, এছাড়া সবকিছুই নতুন। কালো রঙের স্যুট, টাই, শু, প্যান্ট এবং সাদা শার্ট ইন করে পরা। দেখতে একদম পাক্কা শিক্ষকদের মতোই লাগছে। মানহা মাথা নিচু করে বসে আছে। খানিকক্ষণ পরপর মাহিরকে আর চোখে দেখে যথাক্রমে নিজেকে আড়াল করে নিচ্ছে। মাহির এক নজর সবাইকে দেখে বলল, গতকাল সবার সঙ্গেই পরিচয় হয়েছে, শুধু 2 জন বাদ ছিল। তারা হয়তো কোনো কারণবশত আসতে পারেনি। কামরুন নাহার মিষ্টি এবং মায়ামিন মানহা। চট করেই মিষ্টি দাঁড়িয়ে পড়ল। তবে মানহা চুপচাপ মাথা নিচের দিকে ঝুঁকে বসে রয়েছে। মিষ্টি এক হাতে মানহার হাত ধরে টানছে, দাঁড়াতে বলছে, কিন্তু সে শুনছে না। মাহির গলা উঁচিয়ে দেখে ধমকের সুরে বলল, কি সমস্যা? কানে শুনতে পায় না নাকি? দাঁড়াচ্ছে না কেন? এসব কোন ধরনের অসভ্যতা হচ্ছে এখানে? মিষ্টি চমকে উঠে মিনমিন করে বলল, আসলে স্যার, আমি দেখছি। চুপচাপ পুনরায় বসে মানহার কানের কাছে নিজের মুখ নিয়ে যাতে দাঁত চেপে যথাসম্ভব ছোট সুরে বলল, কি হচ্ছে কি মানহা? এমন করছিস কেন? জলদি উঠ, তোর জন্য প্রথম দিনই স্যারের ধমকনি শুনতে হচ্ছে। আস্তে করে উঠে দাঁড়ালো, মাথা নিচু। সাহস হচ্ছে না মাহিরের দিকে চোখ তুলে তাকানোর। মাহির এক পা এগিয়ে এসে কড়া গলায় বলল, মাথায় কি সমস্যা আছে নাকি? এত কিছু বলার পরও মাথা উঁচু হলো না? মাহিরের এমন ধারা কথা শুনে মাথা তুলে অন্যদিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল। মাহির বুঝতে পারলো মানহার গলায় কান্নারা সব এসে দলা পাকিয়েছে। অতএব বেশি কিছু বলা যাবে না, নয়তো এখানেই কান্নাকাটি শুরু করে দেবে। মাহির নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে বলল, ক্লাস শেষে মিষ্টি আর মানহা আমার সঙ্গে দেখা করবে। কথা শেষ করেই ক্লাস শুরু করলো। পুরোটা সময় নিচের দিকে মাথা ঝুঁকেছিল মানহা। মাহির বেরিয়ে যেতেই অন্যজন এলো। এভাবেই শেষ হলো তাদের ক্লাস। প্রায় 3টে বেজে গিয়েছে। হাতে সময় অল্প। এখান থেকে গিয়ে আবার অফিসে যেতে হবে। দ্রুত পায়ে হাঁটছে মানহা। তার পিছন পিছন মিষ্টি, মুন এবং বাকিরা হেঁটে যাচ্ছে। মানহা এক প্রকার দৌড়াতে শুরু করলো। যাই হোক, সে মাহিরের মুখোমুখি হতে চায় না। তার অত শক্তি নেই মাহিরের সামনে নিজেকে সামলে রাখার, কিছুতেই পারবে না। এ মুহূর্তে মাহির তার সামনে এলেই একদম ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। তার এতদিনের রাগ, অভিমান নিমেষেই সব ধূলিসাৎ করে দিবে। সে কিছুতেই চাইছে না সেটা। এখনো অনেকটা পথ পার করা বাকি আছে। তাছাড়া এতগুলো দিন যে মানুষটা এক দণ্ড খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেনি, তার সামনে কিছুতেই যাবে না মানহা। কোনো মতে কলেজের গেট পর্যন্ত যেতে পারলেই বাঁচে সে। মানহার এমন কাণ্ড দেখে মিষ্টি আর মন দৌড়ে এসে পাশাপাশি হাঁটতে শুরু করলো। তবুও যেন মানহার সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে পারছে না, শুধু পেছনে পড়ে যাচ্ছে। মন কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে মিষ্টির হাতে দিয়ে দৌড়ে গিয়ে হাত ধরে দাঁড় করালো মানহাকে। সবাই গিয়ে জড়ো হলো। তার হাত ছাড়ানোর চেষ্টা করছে মানহা। ওর এমন ব্যবহার দেখে মিষ্টি আশ্চর্যের সুরে বলল, এমন করছিস কেন মানহা?
কি সমস্যা হয়েছে তোর বল আমাদের? সকাল থেকে তোর সবই ঠিক ছিল, হঠাৎ এমন করার কারণ? অনেক হয়েছে, এবার থাম দয়া করে। সব সময় এসব কথাবার্তা ভালো লাগে না। তোর যদি তাকে এতটাই ভালো লেগে থাকে, তবে তুই গিয়ে বল তোর ভালো লাগা ভালোবাসার কথা, তবু আমার সামনে বলিস না। দেখ মন, আমার কথায় রাগ করিস না, আমার ভালো লাগছে না। তোদের যদি এখানে থাকতে ইচ্ছা হয় তবে থাক, আমার সমস্যা নেই, কিন্তু আমি একটা সেকেন্ডও দাঁড়াবো না এখানে। মানহা মনের পাশ কাটিয়ে যেতেই খপ করে হাতটা ধরে দিল মিষ্টি। মুখে বিরক্তির শব্দ করে ছোট্ট করে মানহা বলল, ছাড় না। কেন ছাড়বো? তখন স্যার বললেন তার সাথে দেখা করে যেতে, তুই শুনতে পাসনি? আল্লাহ দুটো কান দিয়েছে, অবশ্যই শুনতে পেয়েছি, তবে আমার সময় নেই, অফিসে যেতে হবে। গতকাল যাইনি, আর আজ যদি ঠিক সময়ে না যায় তবে ব্যাপারটা ভালো হবে না। এমন ভাব করছিস মনে হচ্ছে তোর একারই তাড়া, আর আমাদের কারো তাড়া নেই। তোদের দেখে তো তাই মনে হচ্ছে। চল, স্যারের সঙ্গে দেখা করেই চলে যাব। আমরা এখানে দাঁড়াচ্ছি, তুই মনকে নিয়ে যা, ওর দেখা করাটা প্রয়োজনীয়। বেশি কথা না বলে চল তো। দেখ মিষ্টি, আমি চাচ্ছি না নিজেদের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা করতে, তাই দয়া করে হাতটা ছেড়ে দে। মানহার মুখে এমন কাঠিন্য কথাবার্তা শুনে হাতে ছেড়ে দিল, আর এক দণ্ড দেরি না করে দুহাতে সবার মাঝ থেকে পথ বের করে দুপা এগোতেই কারো বুকের সঙ্গে সজোরে ধাক্কা খেল। তাল সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে নিচে পড়তে যাবে, তখনই মিষ্টি পিছন থেকে চাপটে ধরল। রাগে ক্ষোভে সামনে থাকা মানুষটার দিকে তেড়ে গিয়েও থেমে গেল। পিছিয়ে এলো মানহা। তার এমন কায় কারবার দেখে মাহির গম্ভীর মুখে বলল, চোখে দেখতে পাস না নাকি ঢাকার শহরে এসে চোখ কান দুটোই হারিয়েছিস? নতুন স্যারের মুখে এমন তুই তোকারি কথাবার্তা শুনে সবাই আশ্চর্য হলো। মানহা মিষ্টির হাত ধরে বলল, আয় আমরা চলে যাব। মাহির কথাটা শুনতে পেয়েই এগিয়ে এসে মিষ্টির হাত থেকে মানহার হাত সরিয়ে নিয়ে প্রশ্ন করলো, কোথায় চলে যাবি? ভয়াবহভাবে চুপ মানহা, কিচ্ছু বলছে না, বলা চলে কিছু বলতে চাইছে না। সবাই গোল গোল চোখে তাকিয়ে দেখছে। বরাবরই এই ব্যাপারগুলো পছন্দ নয়। মাহিরের উসখুস লাগছে, একে একে ভিড় জমে গেল। একদিকে মানহা তার প্রশ্নের উত্তর দিচ্ছে না, অন্যদিকে এত মানুষজন, সব মিলিয়ে প্রচণ্ড বিরক্ত বোধ করছে। গলা খাকারি দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে সবার উদ্দেশ্যে বলল, এখানে কোনো সিনেমার শুটিং হচ্ছে না, সো মানহার রুমমেটরা বাদে বাকিরা ভিড় কমান, পরিস্থিতি স্বাভাবিক করুন। আশা করি বারবার বলতে হবে না। মিষ্টি মুন সঙ্গে আরো 7 জন থেকে গেল। বাকিরা যে যার নিজ নিজ কাজে চলে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে মাহির পুনরায় বলল, তাহলে কথা বলবি না আমার সাথে, তাই তো? মানহা কোনো রকমে ভনিতা না করেই বলল, হ্যাঁ। বাব্বা, অনেক উন্নতি হয়েছে দেখছি। হওয়ারই কথা, দিন তো আর কম যায়নি। দিনের কথা বলে কি বোঝাতে চাইছিস? বুদ্ধিমানরা ইঙ্গিতেই বুঝতে পারে। অনেক শুনেছি তোর লেকচার, এবার আমার সঙ্গে চল। আমার তারা আছে। কিসের এত তারা তোর? স্বামী সন্তান রেখে এসেছিস বাসায়? এইসব বাদেও মানুষের অনেক প্রয়োজন থাকতে পারে, আমাকে অফিসে যেতে হবে। আচ্ছা শুনি তো, কিসের এত প্রয়োজন তোর? ইতিমধ্যে সময় হয়ে গিয়েছে, আর দেরি করা যাবে না। তুই চাকরি করিস? অফিস কোথায়? কাছেই আছে। এত কিছুর পর ক্লান্ত লাগে না? এই যে এখন গিয়ে একটু কিছু খেয়ে অমনি অফিসে যেতে হবে, আবার কত রাতে ফিরে আসবি তারও ঠিক নেই। বসে বসে কিছু মানুষের কথা ভেবে দুঃখ পাওয়ার চাইতে পরিশ্রম করে ক্লান্ত হওয়া অনেক ভালো। তোর সাথে আমার কিছু কথা আছে, বাসায় চল, সব বলবো। না আমার কিছু বলার আছে, না আমার কিছু শোনার ইচ্ছে আছে। আজ যা কিছু হয়েছে তা শুধুমাত্র তোর বোকামির জন্যই হয়েছে মানহা। এবার তুই সমস্ত দোষ আমার ঘাড়ে চাপাতে পারিস না। নিজের দোষ অন্যের উপর চাপাতে ওস্তাদ সবাই। সবাইকে রেখেই চলে এলো মানহা। তার যে এক আকাশ সমান অভিমান হয়েছে। কলেজ থেকে হোস্টেলে পায়ে হেঁটে বড়জোর 10 মিনিট সময় লাগে, দ্রুত পায়ে হাঁটলে এর চেয়েও কম সময় লাগে। রুমে এসে কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে ছুঁড়ে মারলো বেডের উপর। গা থেকে বোরকা খুলে সোজা ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। এতদিনের দমিয়ে রাখা দুঃখগুলো জেগে উঠলো। নিভে থাকা আগুন আবারও দাউ দাউ করে জ্বলে উঠলো। নিজের শরীর থেকে ওড়নাটা নিয়ে মেঝেতে ফেলে গলা ছেড়ে কাঁদতে কাঁদতে বলল, কেন তুমি আবার আমার সামনে এলে মাহির ভাই? কি কারণে তুমি এখানে এসেছো?
তোমার সুখ দেখাতে এসেছো আমাকে? তুমি বিয়ে করে ভালো আছো তাই দেখাতে এসেছো? আমি দেখতে চাই না তোমাদের সুখ। আমি এখান থেকেও চলে যাব, আমি থাকবো না এখানে। আজ এতগুলো দিন পরে এসেছে আমার খোঁজ নিতে। দুর্ভাগ্যবশত কলেজে দেখা হতো, নয়তো কোনো দিনই আমায় খুঁজতে না। আমার কথা তো তুমি ভুলেই গিয়েছো মাহির ভাই। মেঝেতে ধপ করে বসে গেল মানহা। অনবরত ঝর্ণার পানি মাথার উপর পড়ছে। এভাবে কতক্ষণ কেটে গেল সেই হুঁশ নেই। শীতে কাঁপছে, পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। দরজায় কেউ সমানে টোকা দিয়ে যাচ্ছে, গলা ছেড়ে ডাকছে। সেসব কান পর্যন্ত পৌঁছালেও উঠে দরজাটা খুলে দিতে পারছে না। রাজ্যের সমস্ত ঘুম যেন তার দুটো চোখে এসে আঁকড়ে পড়েছে, চাইলেও চোখ মেলে তাকাতে পারছে না। বিকাল পেরিয়ে সন্ধ্যা হতে লাগলো, তবুও তার দরজা খোলার নাম নেই। মন ছুটে এলো নিচে। এখানে তেমন কাউকে দেখতে না পেয়ে দারোয়ানকে ডেকে নিয়ে গেল। যদিও তার ভেতরে যাওয়ার নিয়মে নেই, তবে মনের এত জোরাজোরি আর বিপদের আশঙ্কা করে দ্রুত এলো। কয়েকবার দরজায় ধাক্কা দিয়ে ছিটকানির পাশ দিয়ে কেটে ভিতরে হাত ঠুকিয়ে দিয়ে ছিটকানি খুলে সেখান থেকে চলে এলো ভিতরে। সবাই ঢুকে মানহাকে অজ্ঞান অবস্থায় পেল। মিষ্টি তৎক্ষণাৎ ঝর্ণা বন্ধ করে ধরাধরি করে মানহাকে বাইরে নিয়ে এসে ভেজা জামা কাপড় পাল্টে শুকনা কাপড় পরিয়ে বেডের উপর নিয়ে শুয়ে দিয়ে শরীর গরম করতে ভারী একটা কম্বল এনে গায়ের উপর দিয়ে চাপা দিল। আশা নামের মেয়েটা দৌড়ে গিয়ে ছোট্ট একটা বাটিতে সরিষা তেল এনে চারজনে হাতে পায়ে মালিশ করে দিতে লাগলো। মিষ্টি একজনকে দিয়ে ডক্টর ডাকতে পাঠালো। নিচতলায় একজন মহিলা ডক্টর আছেন, তিনি শুধু এই বিল্ডিং এর মেয়েদের চিকিৎসা করেন এবং ঔষধপত্র দেন। আসলে ম্যাম, মাহানা আমাদের কলেজে রেখেই চলে এসেছে। বেশি কিছু সময় পর এসেছি আমরা। সবাই এসে দেখি মানহা কোথাও নেই। তারপর খুঁজে দেখি ওয়াশরুমের দরজা বন্ধ ভেতর থেকে। ঝর্ণার শব্দ পাওয়া যাচ্ছিল। সেই শব্দ শুনে যে কেউই তো বুঝবে যে ভেতরে কেউ গোসল করছে। এভাবে তাকে বিরক্ত করা বেঠিক বলে মনে হয়েছিল, তাই আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু অপেক্ষা করতে করতে যে এতটা সময় চলে যাবে বুঝতে পারিনি। ডক্টর চলে গেলেন, সঙ্গে গেল আশা। রাত হয়েছে অনেক, এখন শরীরটাও ভালো লাগছে। সবাই ঘুমিয়ে পড়েছে। আজ মানহার জন্য কেউই অফিসে যেতে পারেনি। সারাদিন দৌড়ঝাঁপ করেই কেটেছে, তাই হয়তো একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে। গায়ের উপর থেকে কম্বল সরিয়ে পা দুটো মেঝের উপর রাখলো। অন্ধকারে পা টিপে টিপে বেলকনির দিকে গেল। অনেক ঘুমিয়েছে, এবার আর ঘুম আসবে না। হাতের কাছে একটা বইও খুঁজে পেল না যে বসে বসে পড়বে। এখন আলো জ্বালালেও সবার ঘুমের 12টা বেজে যাবে। তাই সে কাজ না করে সোজা বেলকনির এসে আলো জ্বালিয়ে বেতের চেয়ারে বসলো। নিচ থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছে। চট করে নিচের দিকে তাকাতেই চোখ দুটো আটকে গেল। রাস্তার একপাশে কিছু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কেউ, মুখটা স্পষ্ট নয়। চেয়ার থেকে ঝুঁকে দেখার চেষ্টা করলো। মানহাকে এভাবে ঝুঁকতে দেখেই লোকটা হাত উঠিয়ে সাড়া দিল। চটজলদি সোজা হয়ে বসলো। বুকের ভেতর ধুকপুক শুরু হলো। ওখানে মাহির দাঁড়িয়ে আছে। তাকে দেখে উঠে ভেতরে আসতে যাবে, তখনই বাতাসের সঙ্গে ভেসে এলো, মানহা দয়া করে যাস না। থেমে গেল পা। তার সাধ্য হলো না মাহিরের কথা অমান্য করে ভিতরে যাওয়া। তার উপর যতই রাগ অভিমান অভিযোগ থাকুক, মুহূর্তেই এভাবে রাস্তার পাশে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখে দুঃখ হচ্ছে। ব্যালকনির এক কোনায় টেবিলের উপর একটা ডায়েরি আর কলম দেখতে পেয়ে চট করেই সেখানে এগিয়ে গিয়ে সাদা কাগজে লিখলো, এত রাতে এখানে কি করছো তুমি? দ্রুত বাসায় যাও, নয়তো এখানে এভাবে কেউ দেখে নিলে আমাকে বের করে দিবে। দয়া করে চলে যাও মাহির ভাই। পাতাটা ছিঁড়ে ফুলের টবের থেকে কিছু মাটি নিয়ে পাতার উল্টো পাশে রেখে ভালো করে মুড়িয়ে দাঁড়ালো। মাহিরকে তাক করে সজোরে ঢিল ছুড়ল। কাগজটা রাস্তার ওপাশে যায়নি, একদম রাস্তা বরাবর পড়তেই মাহির দৌড়ে গিয়ে কাগজটা তুলে হাতে নিয়ে পড়ে হাত উঁচিয়ে না বোঝালো। মানহা হাত দিয়ে ইশারা করে যেতে বলল, কিন্তু মাহির তা পাত্তা না দিয়ে এদিক ওদিক ছোটাছুটি করেও এমন কিছু পেল না যার সাহায্যে নিজের কথাগুলো মানহাকে বলতে পারবে। কিছু না পেয়ে ফোন নাম্বার চাইলো। মানহা আবারও হাত নাড়িয়ে না বোঝাতেই রাস্তার পাশেই ধুলোবালিতে বসে পড়ল। মানহা তাকে কয়েকবার চলে যেতে বললেও প্রত্যেকবারই মানহা হাত নাড়িয়ে যাব না বুঝিয়েছে। মানহা পড়ল এক বিপদে। রাত গভীর হতে লাগলো। মাহিরের বাসা কত দূরে তাও জানা নেই। যদি বেশি দূর হয় তবে এত রাত হয়ে গেলে সমস্যা হবে। মাহির রাস্তায় বসে ঠুসঠাস করে মশা মারছে। কি করবে বুঝে উঠতে পারছে না।
মানহা সে চাইছে না মাহির তার নাম্বার পেয়ে যাক, কিন্তু নাম্বার না পাওয়া পর্যন্ত মাহির এখান থেকে যাবে বলে মনে হচ্ছে না। বেচারা কলেজ থেকে বোধহয় বাসাতেই যায়নি, পোশাক আশাক তো সেগুলোই আছে, হাতে ব্যাগ, কিন্তু এতক্ষণ কোথায় ছিল? যাই হোক, যেখানেই থাকুক, আপাতত এখান থেকে বিদায় করতে হবে, নয়তো কাল সকালে মানহাকেই নিজের জায়গা ছাড়তে হবে। দেরি না করে চটজলদি মেঝেতে হাঁটু গেঁথে বসে লিখতে শুরু করলো। নেহাত রাত আর মশা কামড়াচ্ছে বলে নয়তো কিছুতেই নাম্বার দিতাম না। আর হ্যাঁ, নাম্বার দিয়েছি বলে যখন তখন কল দিবে তা কিন্তু হবে না। আমি খুব ব্যস্ত মানুষ, তাই বিরক্ত করবে না। এখন সোজা বাসায় গিয়ে খাবার খেয়ে ঘুম দিবে, ভুলেও কিন্তু আজ কল দিবে না বলে দিলাম। নিচে নাম্বারটা লিখে দিয়ে আগের মতো এবারও কিছু মাটি মুড়িয়ে ঢিল ছুড়ল। ঢিলটা সোজা মাহিরের বুকে গিয়ে লাগলো তৎক্ষণাৎ। উফ বলে হাত দিয়ে ডলে ডলে ব্যথা কমানোর চেষ্টা করছে। ওদিকে মানহা আহাম্মক হয়ে দাঁড়িয়ে আছে। মাহির কাগজ খুলে পড়ে মানহার দিকে তাকিয়ে ছোট সুরে বলল, এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।